Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। ফিল দ্য রিয়েল ফিয়ার উইথ আস। সত্যিকার ভয়ের অনুভূতি পেতে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথেই থাকুন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আফনান দ্য হরর ওয়ার্ল্ডের আজকের হরর নাইটের 114তম এপিসোডের সাথে যুক্ত হচ্ছেন বা পরবর্তীতে হবেন, সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রিয় লিসেনার্স, আজকের এই এপিসোডে আপনাদের পাঠানো দুটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। আর প্রথম যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রাশেদ সরওয়ার। ওনার বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার 1 নং রূপসী পূর্বপাড়া গ্রামে। যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, এই ঘটনাটি উনি ওনার ক্লাস ফ্রেন্ডের কাছ থেকে সংগ্রহ করেছেন। আর ওনার ক্লাস ফ্রেন্ডের নিজের দাদার বাবার সাথে ঘটনাটি ঘটেছিল এখন থেকে প্রায় 70 বছর আগে। অনেক আগের ঘটনা তো, এক্সাক্ট সাল আসলে উনি বলতে পারেননি, অনুমান করেন আর কি 70 বছর আগে ঘটনাটি ঘটেছিল। ঘটনাটি মূলত একটি বট গাছকে কেন্দ্র করে। বট গাছটি ব্রিটিশ সরকারের সময় এটি কোনো একটা সময় হয়েছিল বলে অনুমান করা হয়। অনেক পুরনো বট গাছ, রাস্তার এক সাইডে নির্জন একটা স্থানে এই বট গাছের অবস্থান। অনেকে অনেক কথাই নাকি বলতো ওই বট গাছটার সম্পর্কে। অনেক লোক কিনা ওই বট গাছটার ডালে সাদা শাড়ি পরা একটা বৃদ্ধা মহিলাকে পা ঝুলিয়ে বসে থাকতে দেখত। মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতো, তার মুখটা ভালো করে দেখা যেত না, এক ধরনের গো গো শব্দ করত। এটা নাকি অনেক লোক দেখেছেন, তবে অনেক লোক দেখেছেন বলতে সেটাও আরও বহু বছর আগে। এই বটগাছটা পার হয়ে আবার একটি কবরস্থান ছিল, যেখানে সন্ধ্যার পর খুবই নির্জন আর ভুতুড়ে পরিবেশ একটা তৈরি হতো আর কি। সেখানে অনেক লোক ভয় পেয়েছে। তো বন্ধুর দাদার বাবার নাম হচ্ছে সোহরাব মিয়া। তো ওনারা ওই সময় খুবই গরিব পরিবারের আসলে মানুষ ছিলেন। তো দাদারা ছিলেন হচ্ছে, ওই বন্ধুর দাদারা ছিলেন 3 ভাই। তো 3 ভাই 1 বোন। বোনের বিয়ে হয়ে গেছে। তো তাদের গ্রাম থেকে অন্য একটি গ্রামে মূলত বিয়ে হয়েছে। গ্রামের নাম হচ্ছে মণ্ডলপুর। সোহরাব মিয়া কাজকর্ম বলতে কিছু জমি ছিল, কৃষিকাজ করতেন, পাশাপাশি গরু ছাগল পালন করতেন। আর ওনার গরুর গাড়িও ছিল, তবে সেই গরুর গাড়িতে যে যাত্রী টানতেন বিষয়টা এরকম না, নিজের প্রয়োজনেই ব্যবহার করতেন আর কি। ওই গরু দিয়ে উনি মাঠে হাল চাষও করতেন, কখনো কখনো দেখা যেত ফসল নিয়ে যেতে হবে এক জায়গা থেকে আরেক জায়গায়, এই কাজটা উনি করতেন। কিন্তু ওভাবে যাত্রী টানতেন না, কারণ ওনার তো এটা পেশা ছিল না। কৃষিকাজ করা, গরু ছাগল পালা, এটা ওনার পেশা ছিল বলতে হবে আর কি। একদিন উনি ঠিক করলেন ওনার মেয়ের বাড়িতে বেড়াতে যাবেন। অনেকদিন তো যান না মেয়ের বাড়িতে, চিন্তা করেন যা একটু ঘুরে আসি। তখনকার দিনে তো এরকম মোবাইল ফোন টোন ছিল না যে আগে থেকে খবর দেবেন। তবে উনি লোক মারফত জানিয়েছিলেন যে কয়েকদিন পর আসতে পারেন, একটা এক্স্যাক্ট বার বলেছিলেন যে ওই বারে উনি আসতে পারেন। এরপরে তো আর কোনো খোঁজখবর উনি পাঠাতে পারেননি। এখন উনি তো সন্ধ্যার একটু আগে হাতের কাজ যা যা আছে সেগুলো শেষ করে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তো ওনার তো গরুর গাড়ি আছেই, সেটা নিয়ে রওনা দিয়েছেন। সন্ধ্যার একটু আগে যেহেতু রওনা দিয়েছেন, গরুর গাড়ির নিচে হারিকেন জ্বালিয়ে নিয়েছেন। ওই সময়ে যেই হারিকেনগুলো পাওয়া যেত আর কি, ওই ধরনের হারিকেন, হেঁচাকবাতি না, হারিকেনই ছিল। তো উনি যাচ্ছেন, গরুর গাড়ি তো আসলে ওইভাবে জোরে যায় না, আস্তে আস্তে যায়। যাওয়ার পথে একটা বাজার ছিল, ওই বাজার থেকে মেয়ের জন্য মিষ্টি, জিলাপি, মেয়ে যেই জিনিসগুলো পছন্দ করতো, আর শ্বশুরবাড়িতে যেহেতু যাচ্ছেন মেয়ে শ্বশুরবাড়িতে, তো কিছু তো জিনিস নিয়ে যেতেই হবে। তো ওনার সাধ্য অনুযায়ী কিছু জিনিসপত্র কিনেছেন। এরপর ওনার মেয়ের বাড়িতে গিয়েছেন। যেতে যেতে প্রায় 2 ঘন্টার মতো সময় লেগেছিল। তখন তো রাস্তাঘাট ছিল মেঠো পথ, আঁকা বাঁকা, এখন তো পাকা রাস্তা হয়েছে আর কি। আর মেয়ের বাড়িতে যেতে হলে বাজার পার হয়ে যেতে হয়। ওই বাজারের নাম হচ্ছে ভক্তিপুর। তো উনি যখন মেয়ের বাড়িতে গিয়েছেন বা মেয়ের বাড়িতে গিয়ে পৌঁছেছেন, তখন এশার আজান হয়ে গেছে। সেখানে খাওয়া দাওয়া সেরে ওনার বেয়ের সাথে আরও অন্যান্য ব্যক্তিদের সাথে কথাবার্তা বলছেন, খোঁজখবর নিচ্ছেন। এদিকে বেশ রাত হয়ে গেছে।
মেয়ের বাড়ির লোকজন তাকে রাতে থাকার জন্য অনেক জোরাজোরি করলেও উনি থাকার জন্য রাজি হননি। কারণ এমনটা না যে ওনার অনেক সময় লাগবে, 2 ঘন্টা আসলে বা 2-2.5 ঘন্টা ওনার জন্য ওরকম কোনো ব্যাপার ছিল না। আর গরুর গাড়ি তো আস্তে আস্তে যায়। উনি চিন্তা করেছেন যে যদি পায়ে হেঁটেও যেতেন তাহলে হয়তো 1 ঘন্টা সময় লাগতো। এটা তো আহামরি এমন কোনো দূরত্ব না যে আমাকে রাত্রে থেকে যেতে হবে। ওনাকে তো যেতে হবে, আবার সকালবেলা ওনার যে গরু ছাগলগুলো আছে এগুলোরও পরিচর্যার ব্যাপার আছে, উনি চাইলেও থাকতে পারবেন না। তখন ওনার মেয়ে কি করেছেন, যে রান্নাবাড়াগুলো হয়েছিল সেগুলো একটা মাটির পাত্রে, ওই সময় তো এরকম টিফিন ক্যারিয়ার বা এরকম জিনিসগুলো আসলে গ্রামে খুব একটা পাওয়া যেত না, মাটির পাত্রে এই জিনিসগুলো দিয়ে দিয়েছেন। আবার কিছু তেলে ভাজা পিঠাও দিয়ে দিয়েছেন বাড়ির জন্য, তার মায়ের জন্য আর কি। তো উনি ওখান থেকে বিদায় নিয়ে রওনা দিয়েছেন। উনি যখন রওনা দিয়েছেন পথে কিন্তু কোনো সমস্যা হচ্ছিল না, অনেকটা পথ উনি পাড়ি দিয়ে চলে এসেছেন। আর যখন গরুগুলোকে উনি তাড়া করছেন, অর্থাৎ পেছন থেকে একটা লাঠি দিয়ে গরুগুলোকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা হচ্ছেন, হই হই শব্দ করে, কিন্তু গারোয়ানরা ওরকম শব্দ করছেন, অনেক দূর থেকে কিন্তু সেই শব্দগুলো পাওয়া যায়। উনি যাচ্ছেন, রাস্তায় তো তেমন লোকজন নাই। উনি যখন আবার ওই ভক্তিপুর বাজারে এসেছেন তখন দেখলেন যে বাজারের অধিকাংশ দোকানপাটি বন্ধ। তখন তো দোকান খোলা থাকার কথাও না, বিশেষ করে গ্রামের বাজার তো। তবে একটা দোকান উনি চিনতেন, যেই দোকানের যিনি দোকানদার উনি দোকানের ভেতরেই ঘুমাতেন। তখন ওখানে গিয়ে নক করতে থাকেন। তো ওই লোক দোকানের ভিতরে তো ঘুমিয়েছিলেন আর কি, উনি উঠে তো চিনেছেন আর কি এই সোহরাব মিয়াকে। তখন বলে, কি ভাই এত রাত্রে কোত্থেকে আসলেন, কি দরকার? তখন উনি কিছু বিড়ি চাইলেন। রংপুরে তো তামাকের উৎপাদন বেশি হয় অনেক আগে থেকেই। ওই সময় তো এরকম গতানুগতিক যে বিড়িগুলো বা সিগারেটগুলো এগুলো তো আসলে খুব কম পাওয়া যেত। তখন একটা বিশেষ পদ্ধতিতে ওনারা বিড়ি তৈরি করতেন, তামাক পাতা পেঁচিয়ে উপরে কাগজের মতো কিছু একটা দিয়ে এক ধরনের বিড়ি তৈরি করতেন আর কি। তো এগুলো উনি নিয়েছেন, ম্যাচ যেটা পাওয়া যেত ওই সময় আর কি সেটা কিনেছেন। এরপর আবার উনি যাওয়া শুরু করেছেন বাড়ির দিকে। তো ঘটনাটি মূলত শুরু হয়েছে ঠিক এই বট গাছটার কাছাকাছি এসে। উনি ওনার হারিকেনের হালকা আলোতে দেখতে পান রাস্তার এক পাশে একটি বৃদ্ধা মহিলা হাতে ইশারা করছেন, মানে দূর থেকে গাড়িটা যেন দাঁড় করানো হয় এরকমভাবে ইশারা করছেন দূর থেকেই। তো গাড়ি তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। সোহরাব মিয়া মনে মনে ভাবছেন যে এই বৃদ্ধা মহিলা এত রাত্রে এখানে কি করছে। উনি কিন্তু ভালো করে বুঝতে পারছিলেন না যে এটা আসলে মানুষ নাকি কোনো দুষ্টু জিন। তিনি আরও একটু কাছে যেতে না যেতেই তার গরু দুটো অস্বাভাবিকভাবে হাম্বা হাম্বা করে ডাকতে থাকে এবং দাঁড়িয়ে যায়। তখন কিন্তু ওই বৃদ্ধা মহিলাটি দাঁড়িয়েই আছে, তার মুখটা দেখা যাচ্ছে না, মাথায় একটি ঘোমটা দেয়া আর সাদা শাড়ি পরিহিতা। সোহরাব মিয়া মনে মনে চিন্তা করেন, আচ্ছা গ্রামের অনেকে যে বলা বলি করে এই বট গাছের কাছে একটা বৃদ্ধা মহিলাকে সাদা কাপড় পরিহিত অবস্থায় দেখা যায়, এই জিনিসটা কি এইটাই নাকি? উনি মানে দ্বিধাদ্বন্দ্বে আছেন যে এটাই কি সেটা। লোকজন কি এটার কথাই বলে? রাতের বেলা আমি খাবার টাবার নিয়ে আসতেছি আর এই জিনিস এখানে আসছে, নিশ্চয়ই এর মধ্যে কোনো ঝামেলা আছে। এই চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই বৃদ্ধা মহিলাটা একটু নাকি নাকি কণ্ঠে ওই সোহরাব মিয়ার নাম ধরে বলে, সোহরাব বাবা, আমাকে কি তোর গাড়িতে একটু নিবি? এগুলো কিন্তু ওই রংপুরের আঞ্চলিক ভাষায় বলছে, আমরা বোঝার সুবিধার্থে আসলে চলিত ভাষায় বলার চেষ্টা করছি। তো উনি এভাবে বলছেন আর কি, যে সোহরাব বাবা, আমাকে কি নিবি? তখন সোহরাব মিয়া সাহস করে বলে যে, বলো তো তুমি আসলে কে, আর এত রাত্রে মহিলা মানুষ এখানে দাঁড়া করছোটা কি? তখন ওই জিনিসটা বলছে, বাবা রে, আমি আমার এক মেয়ের বাড়িতে বেড়াতে গেছিলাম, রাস্তায় আসছি, এখন তো আর কোনো গাড়ি পাচ্ছি না, কি করব? রাত্রেবেলা চোখেও দেখতেছি না কোন দিকে যাব, আমাকে একটু নিয়ে যা। সোহরাব মিয়া চিন্তা করলেন, এই দুষ্টু এই পেতনি যেগুলো হয় এগুলোর পা নাকি উল্টো দিকে থাকে, দেখি তোর পাটা কেমন। এই চিন্তা করে সোহরাব মিয়া কিন্তু খুব ঠান্ডা মাথায়, ভয় পাচ্ছেন না কিন্তু তখনও, খুব ঠান্ডা মাথায় ওই মহিলার পায়ের দিকে তাকিয়েছেন। উনি দেখলেন যে না, তার পাটা আসলে মানুষের পায়ের মতো সোজা দিকে আছে, তবে পাটা অনেকটা চ্যাপ্টা আর পা খুবই কালো। আর পায়ের যে নখগুলো, এই নখগুলো বেশ বড় বড়,
তখন বুঝতে পারলেন যে এইটা তো কোনো মানুষের পা না, পা উল্টো দিকে না, এটা ঠিক আছে, কিন্তু যেই রকম পা, থ্যাতলানো পা বা চ্যাপটা পা, অনেকটা হাঁসের পায়ের মতো লাগছে, এইটা তো কোনো মানুষের পা না, নিশ্চিত এটা হচ্ছে সেই পেতনি যেটার কথা সবসময় আমি শুনতাম বা লোকজন যেটার কথা বলে। কি করি? তখন আর কোনো কথা না বাড়িয়ে উনি ওনার মেসের কাঠে একটা ধরিয়ে বিড়ি ধরিয়ে নিয়েছেন একটা। উনি তো জানতেন যে এই জিনিসগুলো আগুন বা লোহা এগুলোর কাছে আসতে চায় না। যখনই উনি এই বিড়িটা ধরিয়েছেন, উনি দেখলেন যে বিড়ি ধরানোর সাথে সাথে, অর্থাৎ ওই যখন মেসের কাঠিটা ধরিয়েছেন, যখন মেসের কাঠি ধরানো হয় তখন কিন্তু আগুনটা একটু জ্বলে ওঠে, তারপর একটু কমে যায়। যখন জ্বলে ওঠে তখন কিন্তু আগুনের আলো, যেটা আলো তৈরি হয় আর কি আগুনের কারণে, এটা কিছুটা দূর পর্যন্ত যায় আবার কমে আসে। তো উনি খেয়াল করলেন যখনই উনি কাঠিটা ধরিয়েছেন, আগুনের আলো দপ করে জ্বলে ওঠার কারণে যতটুকু আলো ছড়িয়ে পড়েছে ওই পর্যন্ত মহিলাটা সরে গেছে, আবার কাছে চলে আসছে, মানে গেল আর কাছে চলে আসলো, এরকম একটা অবস্থা, আগের জায়গায় আবার চলে আসছে। তখন ওই মহিলাটা বলছে যে, আরে বাবা সোহরাব, তুই আগুন ধরালি কেন? আগুন দেখে তো মোর ভয় লাগতেছে, আগুন ফেলে দে। তখন তো এই সোহরাব মিয়া ভাবলেন, হ্যাঁ ঠিক কাজটাই করছি, ঠিক কাজটাই করে ফেলছি, এখন তো আগুন আর ফেলা যাবে না, তাহলে তো এই জিনিসটা বড় ধরনের একটা ক্ষতি করতে পারে। উনি আরও একটা জিনিস খেয়াল করলেন, ওই মহিলাটা চোখের পলকে ওখান থেকে মনে হলো বাতাসের সাথে মিশে গেল। এরপর ওনার যে গরু দুটো সামনের দিকে এগোতে চাইছিল না, এগুলো আবার সামনের দিকে যাওয়া শুরু করেছে। উনিও মনে মনে হালকা যে ভয়টা পেয়েছিলেন সেটা কেটে গেছে, ভাবলেন যে আপদ বিদায় হয়েছে। কিন্তু কে জানতো সামনে আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে। একটু পথ যেতে না যেতেই আবার তার গরু দুটি সামনে আর আগাতে যাচ্ছে না। তিনি তো হই 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 শব্দ করছেন গরু দুটোকে সামনে আগানোর জন্য, গরু তো আর আগায় না। এবার উনি চিন্তা করলেন, গাড়ি থেকে নামি দেখি ঘটনাটা কি, কেন আগায় না, অন্য কোনো সমস্যা কিনা, চাকা আটকে গেছে কিনা। ওনার হারিকেনের যে আলোটা এটা একটু বাড়ানোর চিন্তা করলেন। হারিকেনটা গরুর গাড়ির নিচ থেকে খুলেছেন, খোলার পর হারিকেনটা একটু বাড়িয়েছেন, অর্থাৎ হারিকেনের আগুনটা একটু বাড়িয়ে দিয়েছেন এবং দেখার চেষ্টা করছেন আশেপাশে কোনো কিছু আছে কিনা। যখনই উনি সামনের দিকে হারিকেনটা ধরেছেন তখন দেখতে পান এক ভয়ঙ্কর দৃশ্য। তিনি দেখতে পান একদম কুচকুচে কালো একটা মহিলা, তার উচ্চতা 9 কি 10 ফুট, চুলগুলো উস্কো খুস্কো, আর এই চুলগুলো মনে হচ্ছে সাপের মতো নড়াচড়া করছে, আর এর জিহ্বাটাও অনেকটাই বেরিয়ে এসেছে, আর তার চোখ দুটো হতে মনে হচ্ছে লাল কোনো আলোক রশ্মি নির্গত হচ্ছে। এই জিনিসটা দেখে তো সোহরাব মিয়া মারাত্মক ভয় পেলেন, কেননা উনি তো শুধু মানুষের মুখে শুনেছেন যে সাদা কাপড় পরিহিত একটা বৃদ্ধাকে দেখা যায়, মাথায় ঘোমটা দেওয়া চেহারা দেখা যায় না, তো ওই জিনিসটা তো তার সামনে আসছিল, উনি তো ওরকম ভয় পান নাই। তবে এখন যেটা দেখছেন এইটার গল্প তো কখনো উনি শোনেন নাই, উনি তো মারাত্মক ভয় পান, ওনার সমস্ত শরীর ভয়ে থরথর করে কাঁপছে, মাথা ঝিমঝিম করছে। তখন ওই জিনিসটা খুবই কর্কশ কণ্ঠে বলে ওঠে, আরে সোহরাব মিয়া, নিজেকে খুব চালাক ভাবিস না, কি মনে করছিস তুই আমার হাত থেকে পালাবি? এইবার বুঝবি মজা। এই বলে নাকি ওই মহিলাটা হাত বাড়ায় সামনের দিকে। সোহরাব মিয়া দেখেন হাতটা মনে হচ্ছে লম্বা হয়ে ওনার দিকে এগিয়ে আসছে। তখন সোহরাব মিয়া কী করেছেন, উল্টো দিকে ঘুরে দিয়েছেন দৌড়। উনি চিন্তা করলেন যে দৌড় তো দিলাম, মনে হয় এবারে যাত্রায় বেঁচে যাব। কিন্তু উনি সামান্য একটু আগাতেই মনে হলো সারাশির মতো কিছু একটা ওনার কাঁধের উপরে খপ করে ধরে ফেলেছে, এমনভাবে চেপে ধরেছে মনে হচ্ছে প্রত্যেকটা নখের সামনে খুবই চোখা ধারালো ভাবে ওই জিনিসটা পালিশ করা। ওনার কাঁধের মধ্যে মনে হচ্ছে ওনার ওই নখগুলো ঢুকে যাচ্ছে, ওই পেতনির নখগুলো মনে হচ্ছে ঢুকে যাচ্ছে। এরপর ঘাড়ের উপরে ধপাস করে একটা চর উনি অনুভব করলেন। এরপর উনি নিচে পড়ে যান। নিচে যখন পড়ে গিয়েছেন, প্রথমে উপুর হয়ে পড়েছেন, এরপর উনি চিত হয়ে শুয়েছেন যে কি আসে সামনে। তখন দেখেন ধপাস করে ওনার বুকের উপর ওই জিনিসটা লাফ দিয়ে উঠে বসে পড়েছে।
মনে হলো একটা পর্বত ওনার বুকের উপর উঠিয়ে দেওয়া হয়েছে। এরপর ওনার কোনো সেন্স ছিল না, উনি অজ্ঞান হয়ে যান। পরদিন সকালবেলা ওই গ্রামের লোকজন একটি ফসলের মাঠে ওনাকে পড়ে থাকতে দেখেন। আর লোকজন ভয়ঙ্কর একটা দৃশ্য দেখেছিলেন। এই দৃশ্য দেখার পরই মূলত গারোয়ানকে তারা খুঁজতে থাকেন। লোকজন দেখেছিলেন এই যে গরুর গাড়িতে যেই দুটো গরু ছিল, এই গরু দুটোকে খুব নৃশংসভাবে কেউ মেরে ফেলেছে। এই দুটো গরুরই বুক চিরে মনে হচ্ছে কলিজা একদম খেয়ে ফেলেছে। এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো ক্ষতি করেনি। তখন ওরা চিন্তা করেন এ তো কোনো স্বাভাবিক মানুষের কাজ না, কোনো হিংস্র প্রাণীরও কাজ না, এখানে তো কোনো হিংস্র প্রাণীও নাই, নিশ্চয়ই এটা ওই বট গাছের ওই পেতনিটা এটার কাজ হতে পারে। কারণ ওই সময় কিন্তু এই সোহরাব মিয়া বট গাছ থেকে কিছুটা পথ সামনের দিকে এগিয়েছিলেন। তখন লোকজন চিন্তা করেন এই গারোয়ান কোথায়, তাকে খুঁজতে হবে। তখন তারা খুঁজতে খুঁজতে একটা মাঠের মধ্যে তাকে পড়ে থাকতে দেখেন। তখন তাকে দেখে তো ওনারা চিনেছেন, আরে এ তো সোহরাব মিয়া। লোকজন তাকে বাড়িতে পৌঁছে দেয়। একদিন পর তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর উনি তো সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটছে। আর ওনার দুটো গরু, যেই দুটো গরু দিয়ে উনি হাল চাষ করতেন, এই দুটো গরুর এই করুণ পরিণতির কথা শুনে উনি খুব মনে কষ্ট পান। মোটামুটি 7-8 ঘন্টা উনি স্বাভাবিক ছিলেন। এরপর থেকে ওনার আচরণের মধ্যে এক ধরনের অস্বাভাবিকতা লক্ষ্য করা যেত। তো এরকম কর্মকাণ্ড দেখে বাড়ির লোকজন একজন কবিরাজের কাছে নিয়ে যায়। কবিরাজ পানি পরা দেয়, তাবিজ দেয়, আরও কিছু পদ্ধতিতে ট্রিটমেন্ট করে সে তার মতো করে। তো কিন্তু সমস্যার সমাধান আর হয় না। এই সোহরাব মিয়া ঘরের এক কোণে বসে থাকে, বিড়বিড় করে কী যেন বলে। আবার দেখা যাচ্ছে যে সে চিৎকার করে বলে ওঠে, এই আমারে নিয়ে যাবে রে, ওই কালো মহিলাটা আমাকে নিয়ে যাবে, কেউ আমাকে বাঁচাতে পারবে না, ও আসতেছে, ও আসতেছে, এরকম করে সে চিৎকার চেঁচামেচি করতো। আর একটা ঘটনা ঘটতো, সেটা হচ্ছে এই সোহরাব মিয়ার বাড়িতে কোনো অপরিচিত লোক যদি আসতো, রান্নাঘর থেকে বটি নিয়ে তাকে ধাওয়া করত। আবার দেখা যেত যে 4-5 জনের খাবার উনি একাই খেয়ে ফেলতেন। এরকম ঝামেলা তো বাড়িতে চলছে। একদিন তার গ্রামের এক পরিচিত লোক ভালো ইমানদার এক হুজুরের সন্ধান দেন। আর ওই হুজুরের বাড়ি ছিল এই মিঠাপুকুর উপজেলার কুমোরগঞ্জ নামক জায়গায়। সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। যখন নিয়ে যাওয়া হয় তখন কিন্তু এই সোহরাব মিয়া স্বাভাবিকই ছিলেন। ওখানে নিয়ে যাওয়ার পর সেই হুজুর সোহরাব মিয়ার মুখ থেকে সব ঘটনা শোনেন। এরপর হুজুর রুকিয়া শুরু করেন। হুজুর কি করেছেন, একটা কাগজ নিলেন, কাগজে কিছু লিখলেন আরবিতে। লেখার পর এক গ্লাস পানির মধ্যে ওই কাগজটা ভেজালেন, বেশ কিছুক্ষণ নাড়লেন একটা কাঠি দিয়ে। যখন ওই লেখাটা পানিতে পুরোপুরি মিশে গেল তখন উনি বললেন যে সোহরাব মিয়া এটা তুমি খাও। তো সোহরাব মিয়া বিসমিল্লাহ বলে ওই পানিটা যেই না খেয়েছেন তখনই শুরু হয়ে গেল আর একটা ঝামেলা। মনে হচ্ছে সোহরাব মিয়ার ভেতরে অন্য কোনো একটা অস্তিত্ব, সে কিন্তু ছটফট করছে। সোহরাব মিয়া উনি ওনার শরীরের উপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। আমরা অনেক সময় বিভিন্ন মুভিগুলোতে দেখি যে শরীরের ভেতরে থাকা কোনো একটা এন্টিটি সে কিন্তু শরীরকে দুমড়ে মুচড়ে দিচ্ছে, সে শরীরটাকে নিয়ন্ত্রণ করছে, ওরকম শুরু হয়ে যায়। সোহরাব মিয়া হাত পা ছোটাছুটি করছেন, শরীরটাকে মোচড়াচ্ছেন। বোঝা যাচ্ছে যে এই পানিটা খাওয়ার সাথে সাথে তার শরীরের ভেতরে থাকা ওই এন্টিটিটা, এই জিনিসটার শরীরেও যন্ত্রণা শুরু হয়ে গেছে, সে ছটফট শুরু করেছে। বোঝাই যাচ্ছে যে সোহরাব মিয়া নিজে এটা করছেন না। এরকম ছটফটানির কারণে সোহরাব মিয়ার শরীরেও যন্ত্রণা হচ্ছে, উনিও চিৎকার চেঁচামেচি করছেন। হুজুর সবাইকে আশ্বস্ত করেন যে আপনারা উদ্বিগ্ন হবেন না, একটু অপেক্ষা করেন, কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। সত্যি কয়েক মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায়। সোহরাব মিয়াকে তখন কিন্তু কেউ আটকাতে পারেনি। হুজুরও বলেছিলেন যে কেউ আটকানোর চেষ্টা করবেন না, কয়েক মিনিটের মধ্যে সোহরাব মিয়া শান্ত হয়ে যাবে। তখন ওই হুজুর কি করেছেন, লাল জাতীয় কিছু দিয়ে একটা বৃত্ত এঁকেছেন। এটা সম্ভবত সিঁদুর বা অন্য কোনো কিছু হতে পারে বলে অনুমান করেন আর কি। এর মধ্যে সোহরাব মিয়াকে এনে বসানো হয়। সোহরাব মিয়া বসেছেন। এরপর হুজুর দোয়া পড়ে ফু দিচ্ছেন। কিছু সময় পর মনে হলো
একটা বাতাস, মৃদু একটা বাতাস ওখানে আসলো, এসে ওর আশপাশ দিয়ে ঘোরাফেরা করছে বাতাসটা, সবার শরীরে টাচ করছে। এরপর মনে হলো এই বাতাসটা এসে সোহরাব মিয়ার শরীরে এসে লাগলো। তখন সোহরাব মিয়ার শরীরে একটা ঝাঁকি দিল, শরীরটা ঝাঁকুনি দিয়ে ওঠায়। আর তারপর পরই সোহরাব মিয়া চোখ যখন খুলেছে, মনে হচ্ছে সোহরাব মিয়ার চোখ দুটো অনেক বড় বড় হয়ে গেছে, আর শরীরে যত রক্ত আছে সব এসে মনে হয় চোখের উপরে জমা হয়েছে। হুজুর তো বুঝে ফেলেছেন যে ঘটনাটা কি। তখন হুজুর বলতেছেন, বুঝছি তুই হাজির হয়েছিস, পানিটা কেন খাওয়াইছি জানিস? তোকে অনেকটা দুর্বল করে ফেলছি ইতোমধ্যেই। এবার বল একে কেন ধরছিস? তখন ওই অবয়বটা বলে ওঠে, ওরে ভাল লাগে তাই ধরছি। তখন হুজুর বলেন, সব পেতনিগুলো এই কথাই বলে, ওরে ভালো লাগে, ওরে ছেড়ে যাব না, উত্তম মধ্যম খাওয়ার পর সবগুলাই পালায়। এখন এত কথা শুনতে চাই না, তোর পরিচয় বল, ঠিকঠাক করে বলবি। তখন নাকি ওই জিনটা বলে ওঠে, না বলবো না, আমি বলতে বাধ্য নাকি তোকে? তখন হুজুর বিরক্ত হয়ে কিছু দোয়া পরে যখন ফু দিয়েছেন, তখন নাকি ওই জিনটা ছটফট শুরু করেছে এবং বলছে, থাম 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 হুজুর থাম, আমার খুব যন্ত্রণা হচ্ছে, আমি বলছি, সব কিছু বলছি। তখন ওই জিনটা বলতে থাকে, আমার নাম কানাইয়া বুড়ি, ওই বট গাছে আমি থাকি, অনেকে আমাকে কানাইয়া পেতনি নামেও চেনে। আমি একা থাকি, আমার কোনো বংশধর আর পরিবারও নাই, বহু বছর ধরে ওইখানে আমি থাকি। আমি মানুষকে ভয় দেখাই, এটা সত্য, কিন্তু বড় কোনো ক্ষতি করেছি এই নজির পাওয়া যাবে না। তখন হুজুর বলেছে, ঠিক আছে মানলাম, তুই এই গরিব মানুষটার দুটো গরু কেন মারছিস বল। তখন ওই কানাইয়া পেতনি বলতে থাকে, আমি বৃদ্ধা মহিলার রূপ ধরেছিলাম ঠিকই, তবে আমি ওকে ভয় দেখানোর জন্য ওখানে আসি নাই, মূলত হঠাৎ করে সামনে চলে আসছে, আমাকে দেখে ফেলে আমি রূপ পরিবর্তন করতে পারতেছিলাম না ওই সময়ের জন্য, যেহেতু ওর কাছে আলোও ছিল, আর আমি ইচ্ছা করে ওকে দেখা দেই নাই। তখন কিছু নিয়ম অনুযায়ী আমি ওর কাছে সাহায্য চাই, ও যদি একটু সাহায্য করতো আমি ওকে কিছু করতাম না। তখন ও কি করেছে, ও বুঝে ফেলেছে আমাকে ভয় দেখানোর জন্য সে আগুন জ্বালিয়েছে। আর হুজুর তুই তো জানিস আমরা জিন জাতিরা এসব আগুন লোহা এগুলো এড়িয়ে চলি, এগুলো আমাদের শরীরে ভিন্ন রকম একটা প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই কারণেই আমি ওর উপর ক্ষেপে যাই। আর ওই সময় ফজরের আজান হয়ে গিয়েছিল বলে ওকে মারতে পারি নাই, তবে ওর গরু দুটোকে মেরে আমি চলে গেছি। তখন হুজুর বলে, কি সুন্দর আলাপ, হ্যাঁ, তুমি ওর গাড়িতে উঠতে চাইছো, তুমি ওর কোনো ক্ষতি করতে না, এই সমস্ত গল্প আমাকে বলে কোনো লাভ নাই। হ্যাঁ, তুমি ওখানে দাঁড়ায় থাকতেও চলে যাইতো, ওর মতো চলে যাইতো। এই বেটা, তুই গাড়িতে উঠতে চাইছিলিস কেন? ওর খাবারের প্রতি লোভে আসছিলি, এগুলো বলতে লজ্জা পাচ্ছিস না? এখন ভালোই ভালোই বলছি, তুই কিন্তু বড় একটা অপরাধ করছিস। এখন তোর শাস্তি কি হবে তুই বল। তোকে কিন্তু আমি এমনি এমনি ছাড়বো না, যে তোকে আমি বলবো তুই ওকে ছেড়ে চলে যা, তা হবে না। তখন নাকি ওই পেতনি বলে যে আমাকে কিছু দিতে হবে, তাহলে আমি ছেড়ে চলে যাব। হুজুর বলে, অসম্ভব, কিছু তো দেবই না, তুই যে ওর 2টা গরু মারছিস এর জরিমানা দিয়ে যাবি, 2টা গরু কেনার টাকা দিবি, কখন কিভাবে দিবি, কোথার থেকে গিয়ে নিয়ে আসবে বল, তুই তো কিছু পাবিই না, উল্টারও জরিমানা দিবি, বল কিভাবে দিবি। তখন নাকি ওই কানাইয়া পেতনি বলে, আমি কিভাবে দেবো এগুলা। তখন হুজুর বলে, আমি তো জানি না, তুই গরিব মানুষের 2টো গরু মারছিস বিনা অপরাধে, এখন মিথ্যা গল্প আমাকে শোনাচ্ছিস। এখন বল, তুই কি তোর দোষ স্বীকার করে জরিমানা দিবি, নাকি আমি তোকে বন্দি করব। তখন ওই পেতনিটা হম্বিতম্বি শুরু করেছে। হুজুর বলে, বুঝছি, আর কোনো কথা হবে না তোর সাথে। তখন হুজুর একটা কাচের বোতল উনি আগে থেকে রেডি রেখেছিলেন, ওনার কাছে থাকে সেই ধরনের বোতল, তো ওই বোতলটা উনি কী করেছেন, এই সোহরাব মিয়ার নাকের কাছে ধরেছেন, জাস্ট 5 কি 10 সেকেন্ড ধরেছেন, বিড়বিড় করে কিছু দোয়া পড়েছেন। এরপর ওই বোতলের মুখটা যেই না লাগিয়ে দিয়েছেন, সাথে সাথে সোহরাব মিয়া ওই বৃত্তের মধ্যেই সেন্স হারিয়ে পড়ে যায়। 5 থেকে 7 মিনিটের মধ্যেই আল্লাহর রহমতে সোহরাব মিয়ার জ্ঞান ফেরে, উনি একদম স্বাভাবিক। এরপর হুজুর যেটা করেন সেটা হচ্ছে
এই বোতলটা মাটিতে একদম পুঁতে ফেলেন। কোন একটা জায়গায় উনি পুঁতে ফেলেছিলেন বলে জানিয়েছেন। এরপর থেকে ওই বটগাছে এই সাদা শাড়ি পরিহিতা ওই নারী অবয়ব, যেটা কানাইয়া পেতনি বা কানাইয়া বুড়ি, তাকে কিন্তু কেউ দেখেনি। তবে বহু আগে দেখা যেত, তো এখনও অনেক মানুষ সেটা বলে, কিন্তু এখন সেটাকে দেখা যায় না। তবে এখন ওই বটগাছে অন্য কোনো পিশাচিনী এসে ভর করেছে কিনা এই বিষয়ে কিছু জানা যায় নাই। তবে হুজুর এই কাজ করার পর যখন সোহরাব মিয়ার পরিবার থেকে হুজুরকে হাদিয়া দেওয়ার কথা বলা হয়েছে, হুজুর সেটা গ্রহণ করতে রাজি হননি। হুজুর বলেছিলেন যে আমি মানুষের উপকারের জন্য এই কাজগুলো করি, আমি আসলে এইভাবে কোনো টাকা পয়সা নেই না। আর সোহরাব মিয়ার জন্য আমার কোনো ওষুধও দিতে হয় নাই, কিছুই দিতে হয় নাই, সুতরাং আমি তার কাছ থেকে কিছু নিব না। যেহেতু কাজ হয়ে গেছে, সোহরাব মিয়ার পরিবার থেকে খুশি হয়ে জোর করে সামান্য কিছু হাদিয়া যখন দেয়া হয়, হুজুর সেটা গ্রহণ করেছিলেন। তারপর নিতে চান নাই, যেহেতু ওনারা খুশি হয়ে দিচ্ছেন, তখন উনি সেটা গ্রহণ করেছিলেন। আর হুজুরকে নিয়ে কিন্তু এ কথাও প্রচলিত ছিল যে কোনো মানুষ যখন ওনাকে খুশি হয়ে কিছু দিতেন, কাজ হয়ে যাওয়ার পর খুশি হয়েছেন, যদি হুজুর সেটা গ্রহণ করতেনও, সেটা খুলেও দেখতেন না কে কয় টাকা দিয়েছে। এটাই হয়তোবা সত্যিকারের যারা রাকি তাদের বৈশিষ্ট্য। এনারা কখনো খুলেও দেখবেন না কে কয় টাকা দিল। যখনই মানুষ টাকার জন্য এই ধরনের কাজগুলোর সাথে নিজেকে জড়িয়ে ফেলবে, একটা সময় কিন্তু এই দুষ্টু জিনেরা ওই মানুষকে এমনভাবে ধরে বসবে, এমনভাবে পাকড়াও করবে, এর থেকে কিন্তু ওই রাকির বাঁচার আর উপায় থাকবে না। তো এখন দেখা যাচ্ছে যে অনেকেই টাকার বিনিময়ে ট্রিটমেন্ট করছেন। আগে থেকে শর্ত থাকে যে আমি আপনাকে রুকিয়া করব, এক একটা সেশন নিব, প্রতি সেশনে এত টাকা করে দিতে হবে। কথা হচ্ছে ওই সেশনে উনি সুস্থ হবেন কি হবেন না, এই বিষয়ে কিন্তু আমরা নিশ্চিতভাবে কেউ বলতে পারি না। দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের ট্রিটমেন্ট এইটা কার্যকরী হবে কি হবে না, এটা সম্পূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। তবে এই জিনিসটা আরও বেশি, কারণ এগুলো কিন্তু স্বাভাবিক কোনো চিকিৎসা নয়, এটা রুহানি চিকিৎসা। এটা যেই দোয়া পড়ে মানুষকে ফু দেওয়া হচ্ছে, এটা আল্লাহর কালাম। আমি কখনোই বলতে পারবো না যে আমি আপনাকে এরকম একটা চিকিৎসা করে দিব, আমাকে এত টাকা দিতে হবে। যখন কাজ হয়ে যাবে, উনি খুশি হয়ে কিছু দিলে সেটা গ্রহণ করা যাবে, এটা আমরা হাদিস দ্বারাও প্রমাণ পাই। কিন্তু পূর্ব থেকে যদি আমি চুক্তি করে নেই, তাহলে কিভাবে এই কাজটা হবে? আল্লাহ তো প্রথমেই এখানে অখুশি হয়ে গেলেন। প্রথমেই তো এই ধরনের কাজ করতে গিয়ে শয়তানকে খুশি করে ফেলেছি আমরা, তাহলে কিভাবে কাজটা হবে? এখন দেখা যাচ্ছে যে আমরা অনেক সেশন করি রুকিয়ার, অনেকের কাছে যাই, কাজ আর হয় না। কাজ না হওয়ার পিছনে এটাও একটা কারণ। আবার কাজ না হওয়ার পিছনে আরেকটা কারণ রয়েছে। যখন কোনো কারণে কাজ হয়েই যায়, বা দেখা যাচ্ছে যে কোনো রাকি আমাদের বাড়িতে এসেছেন কষ্ট করে, আমাদের মাথায় কিন্তু এই বিবেচনাটাও থাকে না যে একটা মানুষ আসলো এত কষ্ট করে এত দূর থেকে, তার গাড়ি ভাড়া লাগতে পারে, উনি কষ্ট করে আসলেন, শ্রম দিলেন, তাকে খুশি হয়ে কিছু একটা দেওয়ার দরকার, উনি নিতে না চাইলেও। এই বিবেক বোধটাও কিন্তু আমাদের মধ্যে থেকে হারিয়ে গেছে, যার কারণে দেখা যাচ্ছে যে অনেক রাকি ওনারা আসলে আগ্রহী হন না। ওনারা এই কাজ ছেড়ে দিয়ে ওনারা অন্য কোনো কাজে যুক্ত হয়ে গেছেন। কেননা এইভাবে যখন কোনো একটা কাজ করা হয়, তাদের নিজের উপর, নিজের পরিবারের উপরও বিভিন্ন ধরনের চাপ সৃষ্টি হয়। তারপর দেখা যাচ্ছে এখন যে যুগ, এখন তো মানুষ দেখা যাচ্ছে কৃষিকাজ ওভাবে করে না, অনেকেই শহর এলাকায় থাকেন, তাদের পরিবার নিয়ে চলতেও কষ্ট হয়। একটা রুগী দেখতে গেলে সারাদিন চলে যায়, তাহলে উনি অন্য কোনো কাজ যেহেতু করছেন না, তাহলে ওনার চলবে কীভাবে? তো আমাদের কিন্তু এই বোধটাও ওইভাবে কাজ করে না, যার কারণে অনেকে কিন্তু চুক্তি করে নিচ্ছেন। চুক্তি করে নেওয়ার কারণে হচ্ছে কি, কাজও হচ্ছে না, টাকাও যাচ্ছে। আবার আমরা যেহেতু আমাদের বিবেকবোধটা হারিয়ে ফেলেছি অনেকটাই, যার কারণে রাকিরাও, সত্যিকারের রাকিরাও আসলে এই ধরনের কাজে আর উৎসাহিত হচ্ছেন না, ওনারা অন্য প্রফেশনে চলে যাচ্ছেন। এটাকে প্রফেশন হিসাবেও নিচ্ছেন না, এটা প্রফেশন হিসাবে নেওয়ার কোনো সুযোগও নাই যদিও বা, কিন্তু
একজনের উপকার করতে গেলেও তো সেখানে সময় যাচ্ছে, অন্য কাজে শ্রম দিলেও তো পরিবারকে নিয়ে উনি স্বাচ্ছন্দ্য চলতে পারতেন, এই জন্য অন্য কাজে শ্রম দিচ্ছেন। যারা সত্যিকার অর্থে রুকিয়া জানেন, সেই লেভেলের আধ্যাত্মিক এলেম তাদের আছেন, তারা আসলে মানুষের সামনে তাদের এলেমটা প্রকাশই করতে চান না। খুব প্রয়োজন হলে কোনো মানুষকে ওনারা চিকিৎসা করেন। এছাড়া কিন্তু ওই ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে, বিভিন্ন রিলস বানিয়ে, বিভিন্ন পেজে বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু এইভাবে রুগী নিয়ে আসেন না। ওনারা আসলে সত্যিকারের রাকি। তো আমাদের উচিত হবে এই ধরনের রাকি যারা, তাদেরকে খুঁজে বের করা। তাদেরকে যদি আমরা পাই, আল্লাহর রহমতে ইনশাল্লাহ আমাদের সমস্যা দূরীভূত হবে, আল্লাহ যদি চান। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাচ্ছি সোহরাব মিয়ার যে ঘটনা যিনি পাঠিয়েছেন সরোয়ার ভাইকে, রাশেদ সরোয়ার ভাই, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে আরও অনেক ঘটনা ইনশাল্লাহ আমরা পেতে থাকবো। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের আজকের এই হরর নাইটের 114তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 114তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আপনাদের জানাবো আপনাদের সাথে ঘটে যাওয়া সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে বা রেকর্ড করে afnandohorror@gmail.com এই ইমেল অ্যাড্রেসে ইমেল করতে ভুলবেন না। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা বলে দিচ্ছি, AFNANTHEHORRORLDBD afnandohorrorbd@gmail.com। স্পেলিংটাও আমরা আমাদের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করতে পারবেন। আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনান স্পি নামে, সেটার লিঙ্ক ওই ভিডিওর ডিসক্রিপশনে একদম উপরের দিকে দেওয়া রয়েছে। প্রতি রবিবার অমীমাংসিত রহস্যের নতুন এপিসোড আমরা আপলোড করছি, আর প্রতি মঙ্গলবার ফিয়ার উইথ টুয়েসডে শিরোনামে ভয়ের ঘটনা নিয়ে এপিসোড আপলোড করছি। আমাদের ওই চ্যানেলও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের এপিসোডের ঘটনাগুলো কেমন লাগছে তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এছাড়া আমাদের ফেসবুক পেজের গ্রুপতে রয়েছে আপনাদের হরর ওয়ার্ল্ড নামে, সেখানে গিয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারেন। তো চলুন চলে যাই আজকের এই হরর নাইটের 114তম এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম রোমান, তার বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই রোমান ভাইয়ের কাছ থেকে পাওয়া বেশ কিছু ঘটনা ইতিমধ্যে আমরা প্রচার করেছি। তো আজকে দুর্দান্ত একটি ঘটনা শেয়ার করব। মূলত একটি ঘটনা না, বহু মানুষের সাথে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা, সবগুলো ঘটনা মিলিয়ে আমরা একটি ঘটনা আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। তো যেই জায়গাকে কেন্দ্র করে এই ঘটনাটা, স্থানীয়ভাবে ওই জায়গাটার নাম সবাই সুরি বলে ডাকেন বা সুরি বলে চিনে থাকেন। তো রোমান ভাইয়ের বাড়ি তো বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায়। এই যে ফকিরহাট উপজেলা, এখান থেকে যদি খুলনার রূপসাতে যেতে হয়, এই রূপসাতে যাওয়ার যে রোড রয়েছে, এই রোডের এক সাইডে কিন্তু বাহির দিয়া, কাজ দিয়া হয়ে রূপসা যাওয়া হয় আর কি। আবার ভেতর দিয়ে একটা রোড রয়েছে। তো ফকিরহাট উপজেলা, ওইখানে একটা জায়গা রয়েছে 8 টাকা কেরামত আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, এর পেছন থেকে একটা রোড গেছে মানসা বাজার। 8 টাকা গ্রাম শেষ, মানসা গ্রাম শুরু। আর পালপাড়া নামক যে জায়গাটা রয়েছে, এই পালপাড়ায়ের আগে একটা বাগান দেখা যায়, ওখানেই মূলত এই সুরির অবস্থান। রাস্তার এক পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদী। এই ভৈরব নদীর থেকে একটি শাখা, ছোট খাল আর কি, ঢুকেছে 8 টাকা গ্রামে। ওখানে একটি কালভার্টও রয়েছে। এই কালভার্টের পাশে রয়েছে একটি সরা গাছ। এই সরা গাছের নামটাই অনেকে সুরি বলেন আর কি। এক পাশে ভৈরব নদী, তারপর কিছুটা বিশাল বড় বাগান, তারপর রাস্তা, তারপর আবার বিশাল বড় বাগান। বাগানের ভেতর থেকে চলে গেছে রাস্তা। 1 কিলোমিটার হবে এই রাস্তাটার দৈর্ঘ্য। এর ভিতর কিন্তু কোনো বাড়িঘর নাই। গ্রামের সবাই বাজার করতে গেলে, এই বিশেষ করে মানসা বাজার যদি কেউ যান, তাহলে সবাইকে এই রাস্তা দিয়ে যেতে হয়। আর এই 1 কিলোমিটার পার দিতে হয়। গ্রামের সবাই চেষ্টা করে সন্ধ্যার আগেই বাজারঘাট করে বাসায় ফিরে আসতে। এখনও কিন্তু এই 2026 সালের কথা বলছি, কারণ এই রাস্তাটা খুবই হন্টেড জায়গা। বহু মানুষ এখানে ভয় পেয়েছে, এখনও পাচ্ছে। তো এই তো আমরা আসলে সুরির বিবরণ দিলাম যে কোথায় এটা, মানুষ কিভাবে এটা চিনবে যদি কেউ সেখানে যেতে চান, দেখে আসতে চান, কিভাবে অনায়াসেই
ওই জায়গাটাতে আপনারা যেতে পারবেন, খুঁজে বের করতে পারবেন। এবার আসি ঘটনায়। তো রোমান ভাইকে অনেকেই ঘটনা দিয়েছেন, আর এই ঘটনার একটা অংশে রোমান ভাইও নিজেও রয়েছেন প্রত্যক্ষ সাক্ষী হিসাবে। তো এই 8 টাকা গ্রামেরই ওনার এক ছোট ভাই, তার নাম হচ্ছে সাকিব, তার দাদার সঙ্গে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। সাল 1985 কি 86। এই সাকিব ভাই অবশ্য অ্যাকুরেট সালটা বলতে পারেন নাই, অনুমান করে বলেছেন আর কি। তো সাকিব ভাইয়ের দাদার নাম ছিল মোজাহার আলী শেখ। এই মোজাহার আলী শেখ ছিলেন খুবই সাহসী। উনি ইচ্ছা করে রাত বিরেতে একা একা ঘুরতে বের হতেন। এটা ছিল ওনার নেশা। ভয় বলতে কী জিনিস এটাও আসলে ওনার মধ্যে ছিলই না বলতে হবে। শারীরিকভাবে যথেষ্ট শক্তিশালী ছিলেন উনি, সুঠামদেহী ছিলেন। এই মোজাহার আলী দাদা উনি একদিন গিয়েছেন মানসা বাজারে বাজার করতে। তো বাজার করতে গিয়েছেন, যাওয়ার পর দেখা গিয়েছে যে মাগরিবের আগে ওনার বাজার শেষ হয়নি। ওই বাজারে যে মসজিদটা রয়েছে, মসজিদে উনি মাগরিবের নামাজ পড়ে আরও কিছু বাজার করেন, এর মধ্যে আবার এশার আজানও দিয়ে দেয়। উনি চিন্তা করলেন এশার নামাজটা মসজিদ থেকে পড়েই বাড়ির দিকে রওনা দিই। তো উনি এশার নামাজটা ওই মসজিদে আদায় করেন। এরপর আবার ওনার আরও কয়েকটা কাজের কথা মনে পড়ে যায় যে এই কাজগুলো তো করতে হবে। তো এগুলো করতে করতে তখন রাত আনুমানিক 10টার মতো বেজে গেছে। তখন কিন্তু অনেক দোকানপাটই বন্ধ হয়ে গেছে, কিছু কিছু দোকান খোলা রয়েছে। তো উনি চিন্তা করলেন যে রাত তো অনেক হয়ে গেল, এখন বাড়ির দিকে রওনা দিই। তো উনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন একা একাই আর কি। তো এই মানসা বাজার থেকে বের হয়ে পালপাড়া, এই পালপাড়ার যে মোড়, এই মোড় পার হয়ে একটু এগোতেই ভৈরব নদী, এর পাশে কিন্তু শ্মশানও রয়েছে। শ্মশানের সাইড থেকে কাঁচা রাস্তা চলে গেছে, এদিক দিয়ে হেঁটে যাচ্ছেন সাকিব ভাইয়ের দাদা। যখন শ্মশানটা পার হয়েছেন উনি, তখন ওনার কাছে মনে হলো পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছেন ওনার সাথে সাথে। দাদার হাতে কিন্তু লাইট ছিল, উনি ঘুরে লাইট মেরে দেখেন যে কেউ না। তখন উনি আবার হাঁটা শুরু করেছেন। আবার ওনার কাছে মনে হলো কেউ পেছন থেকে হেঁটে হেঁটে আসছে। উনি আর পেছন দিকে না তাকিয়ে, লাইট না মেরেই দাদা সামনের দিকে তাকিয়ে হাঁটছেন আর হাসতে হাসতে বলছেন যে এই বেটা মার খাবি নাকি আমার হাতে, যা সর এখান থেকে। তোর ইচ্ছা থাকলে অন্য কাউকে ভয় দেখা, যা, আমাকে ভয় দেখাতে আসিস না। এই বলে দাদা হাঁটতে হাঁটতে ওই সুরির কাছাকাছি এসে পৌঁছেছেন। তখনই দেখেন অনেকগুলো বাঁশ রাস্তার উপর পড়ে আছে। দাদা তো সাহসী মানুষ, আর প্যারানরমাল বিষয়ে তো ওনার ভালোই অভিজ্ঞতা ছিল। উনি তো বুঝে ফেলেছেন যে এই বাঁশ পার হয়ে যাওয়া যাবে না। তখন উনি কি করেছেন, পাশে দেখেন যে একটা লাঠি জাতীয় কিছু একটা পড়ে আছে, একটা গাছের শুকনো ডাল বা এরকম কিছু একটা। তো উনি ওইটা হাতে নিয়ে ওই বাঁশের উপরে কিছু একটা পড়ে আঘাত করেছেন। তখন ওই বাঁশগুলো কিন্তু একটা যে পড়ে আছে তা না, অনেকগুলো পড়েছিল, অনেকগুলো বলতে 7-8টা বাঁশ এরকম পড়েছিল আর কি। যখনই উনি আঘাত করেছেন তখনই হয় কি, ওই বাঁশগুলো সোজা দাঁড়িয়ে যায়। মনে হচ্ছে এই বাঁশগুলোকে কেউ জোর করে মাটির সাথে আটকে রেখেছিল, এবার ছাড়া পেয়ে একদম সোজা হয়ে গেছে। যখন বাঁশগুলো সব সোজা হয়ে গেল, রাস্তা ক্লিয়ার, তখন দাদা আবার হাঁটতে শুরু করলেন। অল্প কিছুক্ষণ হাঁটার পরই দেখতে পেলেন যে ওনার সামনে কালো ছায়ার মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। উনি যখন টর্চ লাইট মেরেছেন সামনে, উনি দেখেন সামনে কিছু নেই। টর্চ লাইট বন্ধ করলেই ওই ছায়াটা দেখেন। তখন নাকি খুব কর্কশ কণ্ঠে বলে ওঠে যে কিরে মোজাহার, শরীরে আঘাত করলি, আবার লাইট মেরেও দেখার চেষ্টা করছিস, লাইট মেরে দেখতে পারবি? লাইট মেরে তুই যে দেখার চেষ্টা করতেছিস, আসবো সামনে, তুই আমার শরীরে কেন আঘাত করলি? তখন মোজাহার দাদা বলছেন, যাই বেটা, তুই আমার সামনে আসলি এখন, আচ্ছা বুঝলাম আমি তোকে আঘাত করছি। আমি কি তোকে প্রথমে কিছু বলছি? প্রথমে রাস্তায় কে আমার পিছনে জ্বালাতন করার জন্য হাঁটাহাঁটি করতেছিল তুই বল? আমি কি আঘাত করছিলাম আগে? তারপর আবার এখন সামনে বাঁশ ফেললি কেন? আবার এখন সামনে এসে বলতেছিস এসব কথা না? সামনের থেকে সর, বাসায় যেতে দে, তা নাহলে কিন্তু মার খাবি। তখন সামনে থাকা ওই ছায়া অবয়বটি বলতে থাকে, এইটাই হচ্ছে তোর বড় অপরাধ। আমি না হয় পিছনে আসছি, তুই বুঝছিস, তুই মার দিতে চাস কোন সাহসে? মারামারি করে তুই আমার সাথে পারবি?
এই শক্তি তোর আছে? এরপর তুই আঘাত করলি, আবার এখন তুই মার দিতে চাস, তোর এত বড় সাহস? এই কথা শোনার পর দাদার কিন্তু বেশ ভয় ভয় লাগছিল। উনি যতই সাহসী হন না কেন, এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন, সামনে একটা ভয়ঙ্কর অবয়ব ছায়ামূর্তি তার সাথে এভাবে কথা বলছে, ভয় তো লাগবেই। কিন্তু দাদা সাহস হারাননি, আর ওই অবয়বটাকে বুঝতে দেওয়া যাবে না দাদা কিন্তু ভয় পাচ্ছেন। যদি ওই অবয়বটা বুঝতে পারে তাহলে তো আরও বিপদ হবে, আর ওই অবয়বটা যদি রাস্তা না ছাড়ে তাহলে তো আরও ঝামেলা হবে। এদিকে ওই অবয়বটা রাস্তা ছাড়ছে না। মোজাহার দাদা তো এবার আরেকটু রাগান্বিত হয়ে বললেন, এই তুই কি সরবি নাকি সত্যি সত্যি মার খাবি? ওই অবয়বটা কিন্তু সরে না। তখন ওই অবয়বটা এবার ক্ষিপ্ত হয়ে বলে, তোর দেখছি আমাকে মারার অনেক ইচ্ছা, তা আয় মার, তুই আমাকে এখান থেকে মারবি, তারপর আমি তোকে যেতে দেব। এই কথা বলার সাথে সাথে দাদা খেয়াল করেন ওই কালো ছায়া অবয়বটি মনে হচ্ছে বাতাসে ভেসে কয়েক সেকেন্ডের মধ্যে ওনার কাছে চলে আসলো। আর ওনাকে যে খপ করে ধরেছে, ওই ধরার পর একটা অনুভূতি হয়, ওরকম হলো না, মনে হচ্ছে একটা গরম বাতাস ওনাকে জাপটে ধরেছে। ওনার শরীরে কোথায় জাপটে ধরেছে বিষয়টা এরকম না। আমরা যদি শরীরে যদি কাঁথা পেঁচিয়ে রাখি বা কম্বল পেঁচিয়ে রাখি বা লেপ পেঁচিয়ে রাখি, কেমন অনুভূতি হয়, মনে হয় এরকম কিছু একটা ওনাকে পেঁচিয়ে ধরেছে। আর ওনাকে মাটি থেকে শূন্যে তুলে নিয়েছে। আর শূন্যে তুলে নিয়েছে, তো নেয়ার পর দাদা বুঝতে পারলেন এই জিনিসটা, ওই যে সুরি যেটা আছে, এই সুরির পাশে একটা খাল আছে, যে খালে খুব অল্প পানি ছিল, মানে কাদা ছিল আর কি, ওইদিকে নিয়ে যাচ্ছে। ওইদিকে নিয়েই তাকে ওই কাদার মধ্যে ফেলে দেয়। কাদার মধ্যে ফেলার পরপরই দাদাকে সমানে ওখানে আশ্রাচ্ছে। দাদা তো বুঝতে পারে যে এর সাথে পেরে ওঠা যাবে না। তখন দাদা কী করেন, ওনার কোমরে ম্যাচ ছিল, ম্যাচের বক্স আর কি, উনি এটা খোলার চেষ্টা করছেন, কিন্তু এটা কি সম্ভব? একদিকে তাকে আঘাত করছে, আবার উনি এই ম্যাচের বক্স কোমর থেকে বের করে অনায়াসে সেখান থেকে কাঠি বের করে ঘষা দিয়ে ধরাবেন, এটা তো আসলে ওইভাবে সম্ভব না। দাদা চিন্তা করলেন যে আমাকে তো দুর্বল করে ফেলতেছে, একে দেখি কোনোভাবে দুর্বল করতে পারি কি না। তখন দাদা ওই অবয়বটাকে জাপটায় ধরার চেষ্টা করেন। উনি দেখেন যে উনি জাপটে ধরেছেন, মনে হচ্ছে উনি শূন্যে হাত চালাচ্ছেন, যেটাকে উনি কালো ছায়া মনে করছেন। ওখানে যখনই উনি জাপটে ধরার চেষ্টা করেন, আঘাত করার চেষ্টা করেন, মনে হচ্ছে উনি বাতাস জড়িয়ে ধরছেন, অর্থাৎ ওখানে কিছুই নেই, কিন্তু ওই জিনিসটা ঠিকই ওনাকে আঘাত করেই যাচ্ছে। তো উনি একটা সময় কী করেন, কোনোভাবে এক আঘাতের পরে মধ্যবর্তী একটু সময় পেয়েছেন, ওই সময় উনি একটু উঠে কোমর থেকে ম্যাচের কাঠিটা বের করার চেষ্টা করছেন। তখন হয় কি, ওই কালো অবয়বটা মনে হচ্ছে যে একটু থমকে গেছে। উনি কয়েকবার চেষ্টা করেন, কিন্তু সমস্যা হচ্ছে যে ওইখানটা কাদা ছিল, কাদাতে এই বক্সের উপরের অংশটা ভিজে গেছে। আর ওনার যে লুঙ্গি, এই লুঙ্গির ভেতর তো গোজা ছিল, যার কারণে একদম ভিজে মানে একাকার হয়ে গেছে বিষয়টা এরকম না, ওই লুঙ্গির কাপড়ের কারণে কিছুটা কম ভিজেছে। আর ওখানটা একদম পানি ছিল এটাও না, কাদার ভিতরে যেরকম পানি থাকে ওই পানি আর কি। উনি কয়েকবার চেষ্টার পর একটা ম্যাচের কাঠি ধরাতে সক্ষম হন। যখন ধরাতে পেরেছেন, তখন ওই অবয়বটাকে আর উনি দেখেন না। আর ওনার টর্চ লাইট যে কোথায় গেছে এর তো কোনো আর হিসাব নিকাশ করে বলা যাবে না। উনি তখন ওখান থেকে উঠে বাড়ির দিকে দিয়েছেন দৌড়। তবে এই দৌড় যে দিয়েছেন, এইটুকু পথে আর কোনো সমস্যা হয়নি। উনি তো বাড়িতে এসেই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওনার চিৎকার শুনে ঘর থেকে লোকজন বের হয়ে এসে দেখে যে দাদা উঠানে পড়ে আছে। তখন উনি অজ্ঞান হয়ে গেছেন, আর সমস্ত শরীরে একদম কাদা মাটি মেখে একাকার অবস্থা। তখন বাড়ির লোকজন ওনারা তাকে একটু পরিষ্কার করার চেষ্টা করেন, কল থেকে বালতিতে পানি ভরে সেই পানি দিয়ে ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়ে তারপর রুমে নিয়ে যান। আর ওই রাত্রে কিন্তু দাদার জ্ঞান ফেরেনি। সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে আনা হয়। সবাই বুঝতে পেরেছিলেন যে আসলে কোনো কিছু একটা হয়েছে। তো ইমাম সাহেব ঝাড়ফুঁক করে দেন। দুপুরের দিকে দাদার জ্ঞান ফেরে। দাদা তখন সব কিছু খুলে বলেন। দাদার শরীরে ছিল খুবই জ্বর। আর দাদা একটা জিনিস খেয়াল করলেন, ওনার সমস্ত শরীর কিন্তু অবশ হয়ে যায় না, কিন্তু উনি ওনার শরীরে কোনো শক্তি পাচ্ছিলেন না। একটা কলম যে হাত দিয়ে ধরবেন, মনে হচ্ছে ওনার শরীরে এই শক্তিটাও নাই। তো
উনি কিন্তু এই কয়েকদিন বিছানা থেকে উঠতেও পারেননি, ওয়াশরুমে যেতে হলে ওনাকে ধরে ধরে নিয়ে যেতে হতো, এমন একটা অবস্থা। দু পায়ের উপর ভর করে উনি যে দাঁড়াবেন এই শক্তিটাও ছিল না। এরকম 4 দিন ছিল। 4 দিন থাকার পর হঠাৎ একদিন দুপুরবেলা যখন দাদা খাটে শুয়েছিলেন, তখন উনি উড়ে বলে একটা চিৎকার দিয়েছেন, উড়ে বলে। তো ওনার চিৎকার শুনে আশেপাশে যারা ছিলেন ওনার বাড়ির লোকজন তারা চলে আসেন, এসে দেখেন দাদা খাট থেকে নিচে পড়ে গেছেন। আর দাদা তখন আর দুনিয়াতে নাই, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। তো এলাকার সবাই জানে এই যে সুরিতে অনেক অশরীরই ঘুরে বেড়ায়, আর ওটার আশেপাশে অনেকের জমি আছে, কেয়ার করা কাজ তো করতে হবে। তারা কাজ করেন, তবে সন্ধ্যার আগে ওখান থেকে ফেরত আসেন। এই 8 টাকা গ্রামে ইমন নামে একটা ছেলে আছে, তার বাবার নাম হচ্ছে ইসলাম। এই ইসলাম কাকা কিন্তু এখনও বেঁচে আছেন। ইসলাম কাকার পানের বরজ ছিল এই সুরিতে। এক রাতের কথা, ইসলাম কাকা ঘুমিয়ে আছেন, হঠাৎ করে তার কাছে মনে হয়েছে সকাল হয়ে গেছে, তো ওনাকে তো ওনার পানের বরজে যেতে হবে। তো উনি উঠে পানের বরজে যাবেন বলে একটা দা, বড় দা, এটা ওনাদের এলাকায় হাইশো দা বলে আর কি, হাইশো। তো এই হাইশো দা নিয়ে বের হয়েছেন সেই সুরির উদ্দেশ্যে। যখন এই ইসলাম কাকা রাস্তা দিয়ে যাচ্ছেন তখন দেখেন যে আরও একজন কাজে যাচ্ছে, আর তার আগে আগে হেঁটে যাচ্ছে। তো দেখা গেল যে এই লোকটা অন্য একটা পানের বরজে ঢুকে গেল। কাকা ভাবলেন লোকটা তো তার পানের বরজে ঢুকছে। তো ইসলাম কাকা উনি ওনার মতো করে ওনার যে পানের বরজ সেটাতে ঢুকে কাজ করতে লাগলেন। অনেক সময় কাজ করেছেন। উনি একটা জিনিস খেয়াল করলেন যে অনেক সময় কাজ করেছেন কিন্তু সকাল তো আর হয় না, সূর্যের আলো তো আর মাথার উপর আসে না। উনি যখন বের হয়েছিলেন তখন যেরকম আলো ছিল এখনও এই একই রকম আলোই আছে। উনি আকাশের দিকে খেয়াল করে দেখেন যে চাঁদের জ্যোৎস্না ওই সূর্য যেরকম ছিল এখন ওরকমই আছে। তখন ওর কাছে মনে হলো যে হাই হাই কী করলাম রে, ভুল সময় চলে আসলাম, মনে হয় অনেক রাতেই চলে আসছি। ঠিক তখনই নাকি হি 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 করে খুব সুন্দর টাইপের একটা হাসি, মানে হি হি হাসি যে কলিজা কাঁপিয়ে দেয়, ভুতুরে হাসি, বিষয়টা এরকম না। আসলে বাচ্চারা হি 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 করে খুব সুন্দর হাসি দেয় না, যে হাসিটা শুনতে খুব ভালো লাগে আর কি। তো ওই রকম একটা হাসি ভেসে আসে। ইসলাম কাকা যেহেতু সুরির বিষয়ে জানতেন, তখন তো উনি বুঝে ফেলেন যে একটা বড় বিপদে পড়ে গেছি রে। তখন আবার হঠাৎ করে মনে হলো ধপ 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 শব্দ করে কী যেন একটা হেঁটে আসছে। তো এই যে পানের বরজ এগুলো কিন্তু চতুর্দিক থেকে পাটখড়ির বেড়া বা এই টাইপের কোনো কিছু দিয়ে কিন্তু ঘেরা থাকে, যাতে করে গরু ছাগল এগুলো যেন ঢুকে এই পানের ক্ষতি করতে না পারে। তো উনি কী করেছেন, ওই বেড়ার দিকে এগিয়ে বেড়ার ফাঁকা দিয়ে দেখার চেষ্টা করছেন যে এই শব্দ করে কে হেঁটে আসছে। উনি খেয়াল করেন একটা বিশাল আকৃতির হাতি। এই হাতির কান দুটো মনে হচ্ছে হাতির সাইজের সমান, এরকম আর কি। এমনিতে তো হাতির কান অনেক বড় থাকে, কিন্তু মনে হচ্ছে এই হাতির যে দুটো কান, এই দুটো কান যদি সে ঝাপটানো শুরু করে হয়তো বা সে আকাশে উঠতে পারবে, এত বড় কান আর কি। তো এই হাতি হেঁটে আসছে ওনার পানের বরজের দিকে। উনি চিন্তা করলেন সর্বনাশ, এই হাতি যদি হাঁটতে হাঁটতে পানের বরজের উপর চলে আসে, মুহূর্তের মধ্যে তো এই বরজটাকে একদম মাটিতে মিশিয়ে দেবে। উনি কী করছেন, তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরিয়েছেন, আর হাতে থাকা যে হাইশোদা এই জিনিসটা নিয়ে বাইরে বের হয়ে ওই হাতির সামনে গেছেন, হাতির সাথে মোকাবেলা করবেন। উনি তো জানতেন যে এই হাতি তো সেই হাতি না, তো এই হাতিটা অন্যরকম কিছু, কিন্তু ওনাকে তো মোকাবেলা করতেই হবে, তা নাহলে পানের বরজটাকে এখনই শেষ করে দেবে। এটা তো ওনার রুজি রুটির জায়গা। সাহস করে আগায় গেছেন। যখনই উনি এগিয়ে গেছেন তখন দেখেন ওই হাতিটা ওনার সামনে থেমে গেল। তখন এই কাকা একটু বেশি সাহস দেখা দেখিয়ে যেটা করেছেন সেটা হচ্ছে দা হাতে আরও ভালো করে উঁচিয়ে ধরে ওই হাতির দিকে তেড়ে গেছেন, হাতিকে কোপাবেন বলে। হাতি কী করেছে, উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে। কাকা আবার কি করেছেন, কয়েক কদম হাতির পেছনে গিয়ে আবার কি মনে করে উনি আবার উল্টো দিকে ঘুরে ওনার বাড়ির দিকে দিয়েছেন দৌড়। এক দৌড়ে উনি বাসায় চলে আসেন, এসে সবাইকে ডাকাডাকি করছেন। তখন তো বাড়ির সবাই গভীর ঘুমে। সবাই যখন উঠে পড়ছে, বের হয়ে আসছে, বলে কী ব্যাপার, তুমি এত রাত্রে কোত্থেকে আসলা? বলে আমি তো ভোর হয়ে গেছে মনে করে বরজে গেছিলাম। তখন বাড়ির সবাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এখনও বহু রাত, এখনও সকাল হতে অনেক দেরি, তুমি পানের বরজে গেছো মানে? আর যেহেতু ভয় পাইছো,
তাড়াতাড়ি করে গোসল করো। তখন বাড়ির লোকজন ওনাকে গোসল করিয়ে ওই যে গ্রামের কিছু নিয়ম আছে না, লোহা গরম করে সেটা পানি খাইয়ে দেয়া, এরকম করে ওনাকে ঘরে নিয়ে আসেন। তো উনি ঘুমিয়ে পড়ছেন। পরদিন সকালবেলা মসজিদের ইমাম সাহেবকে ডেকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। ইমাম সাহেব সব শুনে বলেন যে বাবা রে, তুমি তো বেঁচে গেছো, আল্লাহ রহমত করছে। তুমি যদি মনের ভুলেও ওই হাতির পেছনে যেতে থাকতে তাহলে নিশ্চিত তোমাকে মরতে হতো। তুমি কি মনে করছো তোমার ওই দা উঁচা করানো দেখে কোপাতে গেছিলা, এটা দেখে হাতি ভয় পাইছে? আসলে তা না, আসলে সে উল্টো দিকে ঘুরে দৌড় দিয়েছে যাতে করে তুমি তাকে ধাওয়া করো, আর কিছুটা পথ তুমি আগালেই বিপদে পড়তা। আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তোমার মাথায় এই জিনিসটা দিয়ে দিয়েছে যে তোমাকে এখন বাসায় যেতে হবে, এই জন্য তুমি উল্টো দিকে ঘুরে আবার বাসায় আসছো। তা না হলে কী যে হইতো তা আল্লাহ মাহবুদ ভালো জানে। তো ইসলাম কাকার ঘটনা কিন্তু এ পর্যন্তই। এই যে 8 টাকা গ্রাম, এই গ্রামে তরিকুল ইসলাম নামে আরেকজন আছেন। তো ওনার নানা এই মানসা বাজার থেকে বাজার করে একদিন বাসায় আসছেন, এই সুরির কাছে আসছেন। তখন দেখেন যে বিশাল লম্বা একটা মহিলা, এই সুরির পাশে একটা আম গাছ আছে, এই আম গাছে বসে পা দোলাচ্ছে, পাটা সম্পূর্ণ মাটি পর্যন্ত চলে আসছে। তো এই তারিক ভাইয়ের নানা দেখেন যে এই মহিলাটা মনে হচ্ছে লাল শাড়ি পরা। তো এই জিনিসটা দেখে কিন্তু তারিক ভাইয়ের নানা ভয় পেয়ে যান, যা দোয়া দরুদ জানতেন সেগুলো পড়তে থাকেন, ওখানে দাঁড়িয়েই পড়ছেন। তখন ওই মহিলাটি বলে ওঠে, কিরে বাসায় যাবি না? তারিক ভাইয়ের নানা উল্টো দিকে ফিরে ওই যে মানসা বাজারের দিকে হাঁটতে থাকেন। তো তখন কিন্তু পেছন থেকে আবার ডাকছে, কিরে বাসায় যাবি না? এদিকে আয়, এদিকে আয়, আমি আগায় দিয়ে আসি, আয় আয়, ভয় পাচ্ছিস? তারিক ভাইয়ের নানা আর ভয়ে পেছন দিকেই তাকান নাই। হাঁটতে হাঁটতে বাজারের কাছাকাছি যখন আসছেন তখন দেখেন ওই 8 টাকা গ্রামেরই 4-5 জন লোক এগিয়ে আসছেন। তখন এই তারিক ভাইয়ের নানা তাদেরকে সব কিছু খুলে বলেন। তখন তারা বলেন, চলেন আমরা একসাথে যাই, কিসের ভয়? ওনারা যখন হাঁটতে হাঁটতে ওদিক দিয়ে আসেন তখন আর কিছু দেখেন নাই, একসাথে তখন বাসায় চলে আসছেন। এই তারিক ভাইয়ের নানাদের ছিল অনেকগুলো গরু। এই গরুগুলো কিন্তু যখন ঘাস খেত, ঘাস খাওয়ানোর জন্য ওই সুরি পার করে ভৈরব নদীর পাড়ে নিয়ে যেতে হতো। তো একদিন তারিক ভাইয়ের নানি তারিক ভাইয়ের মাকে বলছে, সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো যা তাড়াতাড়ি গরুগুলো নিয়ে আয়। তারিক ভাইয়ের আম্মা গেছে গরু আনতে। তো গরু নিয়ে ফিরতে ফিরতে আজান দিয়ে দিয়েছে, অর্থাৎ মাগরিবের আজান দিয়ে দিয়েছে আর কি। তো আজান শেষ মাত্র 2-3 মিনিট হয়েছে আর কি, আজান শেষ হয়েছে। তো উনি রওনা দিয়েছেন বাসার দিকে। এই সুরির কাছে আসলেই গরুগুলো অকারণে অস্বাভাবিকভাবে ডাকতে থাকে। ডাকতে ডাকতে এক পর্যায়ে ওই গরুগুলো দৌড় দেয় বাড়ির দিকে। প্রতিটা গরুর গলায় যে দড়ি ছিল, এই দড়ির একটা অংশ, অর্থাৎ দড়ির যে বাড়তি অংশটা, যেটা ওই মাটিতে একটা খুঁটার সাথে গেঁথে রাখা হয় আর কি, খুঁটাতে গেঁথে রাখা হয়, খুঁটার সাথের যে অংশটা থাকে আর কি, এই লম্বা অংশটা তো এই তারেক ভাইয়ের মায়ের হাতে ছিল। তো গরু এমনভাবে দৌড় দিয়েছে, তো যে কোনো শক্তিশালী মানুষও তো এইভাবে পারে না গরুগুলোকে আটকায় রাখতে। তো দড়ি তো হাত থেকে ছুটে গেছে আর উনিও সামনের দিকে পড়ে গেছেন। যখনই পড়ে গেছেন দড়িটাও পরিপূর্ণভাবে ছুটে গেছে। তো উনি উঠে দাঁড়িয়ে দেখেন গরুগুলো দৌড়িয়ে ওই সুরি পার হয়ে চলে গেছে। তখন তারিক ভাইয়ের মা উনি চিন্তা করছেন, যাক এগুলো তো বাড়ির দিকে গেছে। উনি হাঁটতে হাঁটতে সামনের দিকে আগাতে শুরু করেছেন। যখন উনি সুরির কাছে এসেছেন তখন দেখেন একটি আম গাছে একজন মহিলা, এই মহিলাটা তার মাথার লম্বা চুল ডালের সঙ্গে বেঁধে দোলনা খাচ্ছে। মানে মাথার চুলটা এই আম গাছের একটা ডালের সাথে বাঁধা, আর এই চুলের উপর ভর দিয়ে পুরো শরীরটা নিজেকে ঝোলাচ্ছে আর কি, দোলনা খাচ্ছে। ওই মহিলা এই তারিক ভাইয়ের আম্মাকে বলে ওঠে, এ সেমরি, কিরে দোলনা খাবি? আয় দোলনা খেয়ে যা। তারিক ভাইয়ের আম্মা এইটা দেখে এমন ভয় পাইছেন, তখনও কিন্তু চারদিকে একটু আলো আলো আছে আর কি, অন্ধকার নেমে আসেনি। উনি তো এক দৌড়ে বাসায় চলে আসছেন। এদিক সেদিক কোনো দিক উনি তাকান নাই। আল্লাহর অশেষ রহমত উনি সোজা বাসায় চলে আসতে পারেন আর কি। বাসায় এসে যখন সব কথা বলেন তখন নানা বলেন যে কোন গাছটা রে? তখন তারিক ভাইয়ের মা বললেন যে একটা গাছের কথা বলেন আর কি। তখন তারিক ভাইয়ের নানা বুঝতে পারে, আরে এরই তো সেই আম গাছ, যেই আম গাছে একটা অবয়বকে দেখে আমি নিজেও ভয় পাইছিলাম। যাই হোক, আবার ইমাম সাহেবকে ডেকে আনা হয়, তারিক ভাইয়ের মাকে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। তো ওই আম গাছটা নাকি এখনও আছে। তো যাই হোক, এরপর কেটে যায় বেশ কিছু বছর। তারেক ভাইয়ের আম্মুর বিয়ে হয়ে যায় একই গ্রামে। তো
একই গ্রামে বিয়ে হওয়ার কারণে তারেক ভাইয়ের নানা বাড়ি দাদা বাড়ি কিন্তু কাছাকাছি আর কি, দূরে না। তো এই তারেক ভাইরা কিন্তু দুই ভাই, তারেক ভাই ছোট। তো তারেক ভাই একদিন গেছেন এই মানসা বাজারে। তো বিকেলেই তার বাসায় চলে আসার কথা ছিল, কিন্তু বাজারে তার বন্ধুদের সঙ্গে দেখা হওয়ার কারণে আড্ডা দিতে দিতে একটু দেরি হয়ে যায়। সময়টা ছিল গরমকাল। আড্ডা দিতে দিতে একটা সময় তারেক ভাই দেখেন যে রাত প্রায় 10:30 বেজে গেছে। তখন উনি তার বন্ধুদেরকে বলেন যে অনেক রাত হয়ে গেছে, আমার তো বাসায় যেতে হবে একা একা। তখন বন্ধুরা বলে যে তাহলে আমরা আগায় দিয়ে আসি। তো তারেক ভাই একটু সাহস দেখে বলে, আরে না রে, আমি একাই যেতে পারবো। তারেক ভাই চিন্তা করেছিলেন যদি ওদেরকে বলি ভয় করতেছে তাহলে তো ওরা হাসাহাসি করবে। উনি সাহস নিয়ে হাঁটা শুরু করেছেন। মানসা বাজার থেকে বের হয়ে পালপাড়া। তো এই পালপাড়া পার হওয়ার পর শ্মশান পার হয়েছে মাত্র এই তারেক ভাই, তখন ওর শরীরটা ভার হয়ে আসছে। তখন উনি ভয় পাচ্ছিলেন। উনি বুঝতে পারলেন যে কোনো কিছু হয় কি না এখন। তখন এইখানে যেই যেই ঘটনাগুলো আগে ঘটেছে সব কিছু ওনার একে একে মনে আসছে আর কি। তখন উনি জোরে জোরে সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরও যেই সূরাগুলো জানতেন সেগুলো উনি পড়ছেন, জোরে জোরে পড়ছেন আর হাঁটছেন। হঠাৎ করে তার কাছে মনে হয় ওনার পেছনে কেউ একজন আছে, হেঁটে হেঁটে আসছে। তো তারেক ভাই জানতেন যে পেছন দিকে তাকানো যাবে না। উনি কী করেছেন, এক দৌড় দিয়েছেন। যে দৌড় দিয়েছেন, দৌড় দিয়ে ওই শরীর প্রায় কাছে যখন চলে আসেন তখন ওনার পিঠে ঠাস করে কে যেন একটা চড় লাগায় দেয়। বেশ ব্যথা পেয়েছিলেন। চড় খেয়ে সামনের দিকে একটু ঝুঁকে পড়লেও মাটিতে পড়ে যান নাই। তারেক ভাই কিন্তু দৌড় থামান নাই। তখন হয় কি, একটা গরম বাতাস ওনার মুখে এসে মনে হলো আঘাত করলো। অনেক সময় আমরা যদি এসি ঘরে থাকার পর যদি বাইরে বের হই তখন হয় কি না যে একটা গরম একটা বাতাস এসে আমাদের শরীরে লেগেছে, এরকমটা মনে হয়। অনেকক্ষণ ঠান্ডা পরিবেশে থাকার কারণে যখনই দরজা খুলে বাইরে বের হব তখনই কিন্তু এরকম মনে হচ্ছে একটা গরম বাতাস এসে আমাদের শরীরে ধাক্কা দিল। বিষয়টা কিন্তু এরকম মনে হয় আমাদের কাছে। তো ওরকম মনে হচ্ছে এই গরম বাতাসটা শুধু তার মুখে এসে আঘাত করেছে। বাতাসটা অনেক গরম ছিল। উনি কোনো মতে এই শরীরটা পার করে যখন মানে একটু সামনের দিকে এগিয়েছেন তখন ওনার কাছে মনে হয় সব কিছু ঠিক। উনি তাড়াতাড়ি বাসায় চলে যান হাঁপাতে হাঁপাতে। তার মা বাবা বলে যে কী হয়েছে। তখন তারেক ভাই সব কিছু বলতে চেষ্টা করছেন কিন্তু উনি কিছুই বলতে পারছিলেন না। ওনার মুখ থেকে কোনো কথাই বের হচ্ছে না। ওই রাতেই হুজুর ডেকে আনা হয়, ঝাড়ফুঁক করানো হয়। হুজুর বলেন যে ভয় পেয়েছে তো তাই কথা বলতে পারছে না, ঠিক হয়ে যাবে। তো হুজুর তো চলে যান। তারেক ভাই কিন্তু কথা বলেছেন, কিন্তু এমনভাবে কথা বলেছেন যে প্রচণ্ড শীতকালে ঠান্ডা লেগে গেলে মানুষের গলা যখন বসে যায় তখন কিন্তু এক ধরনের ফ্যাসফেসে কণ্ঠে মানুষ কথা বলে, গলা বসে গেলে যেরকমটা হয় আর কি। আবার দেখা যাচ্ছে যে প্রচণ্ড ঠান্ডায় গলা বসে গেলে কথা বলতেও কিন্তু কষ্ট হয়। উনি সেভাবে কথা বলছেন। এভাবেই ওই ঘটনাটা খুলে বলেন যে কী হয়েছিল। সবাই চিন্তা করেছিলেন যে কয়েকদিন গেলে ঠিক হয়ে যাবে, ভয় পেয়েছে তো। কিন্তু না, তার গলা ঠিক হচ্ছে না। তার পরিবার ডাক্তার দেখায়। ডাক্তার একটা রোগের কথা বলে, ল্যারিনজাইটিস। তার নাকি এই রোগ হয়েছে। এই রোগ হলে গলা থেকে আওয়াজ কম বের হয়। এটা সাধারণত অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে হয়ে থাকে। ডাক্তার ওষুধ দেয়, কিন্তু এই তারেক ভাইয়ের কোনো উন্নতি হয় না। এরপর ওনার পরিবার অনেক হুজুর কবিরাজ দেখিয়েছেন, কিন্তু কেউ এটা সমাধান দিতে পারেননি। তারেক ভাই কিন্তু এখনও সেই স্বাভাবিক যে কণ্ঠ, এই কণ্ঠ ফেরত পাননি। এখনও ওনার এই ফ্যাসফেসে ভাবটা রয়ে গেছে। তবে হ্যাঁ, অনেকটা কেটে গিয়েছে এটা সত্য, কিন্তু আগের মতো ওই স্বাভাবিক গলা ওনার আর হয়নি। এখন এই অবস্থাতেই রয়েছেন। তিনি ফকিরহাট বাজারে একটা দোকান চালান আর কি। এটা ছিল তারেক ভাইয়ের ঘটনা। এই যে মানসা গ্রাম, এই মানসা গ্রামে জাহিদুল নামে একজন ভাই আছেন। উনি সাধারণত কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করেন আর সময় পেলে মাঝে মাঝে বড়শি দিয়ে মাছ ধরেন। তো একদিন ওনার বন্ধুবান্ধবরা সবাই বলছেন যে রে জাহিদুল, চল আমরা বিলে গিয়ে মাছ ধরি। তো জাহিদুল ভাই বলছেন যে ঠিক আছে চলো যাই। তখন ওনারা চিন্তা করছেন শোল মাছ ধরবেন। এই শোল মাছগুলো ধরার একটা পদ্ধতি রয়েছে। দেখা যাচ্ছে যে ছোট ছোট ব্যাঙ বড়শিতে গেঁথে তারপর শোল মাছগুলোকে ধরার চেষ্টা করা হয়। এই জাহিদুল ভাই গেছেন বিলে মাছ ধরতে। মাছ ধরতে তো রাত হয়ে গেছে। তো ওনার সাথে যারা গিয়েছেন সবাই ভালোই মাছ পাচ্ছিলেন আর কি।
তো রাত তো হয়েছে, এদিকে আরও একটু মাছ পাওয়ার জন্য সবাই আর একটু বেশি সময় নিতে থাকে। তো ওনাদের সাথে আরও যারা আসছিলেন তারা বেশ কয়েকজন চলেও গেছেন, জাহিদুল ভাইয়ের সাথে আরও একজন ছিলেন। তো একটা সময় তাদের কাছে মনে হলো এখন টানা বড়শি আছে আর কি, টানা বড়শি যেগুলা, তো এই বড়শি আমরা পাতি। তো টানা বড়শি কিন্তু রাতের বেলাতেই বাইতে হয়, রাত তখন আনুমানিক 3টা বেজে গেছে আর কি। তো ওনারা তখন বাড়ির দিকে আবার রওনা দিয়েছেন। তো 6 জন, তো 4 জনের বাসায় এক জায়গায়, ওনারা একটা জায়গায় তো চলেই গেছেন আগে আগেই। তো এরপর এই যে জাহিদুল ভাই আর আরেকজনের বাসা আবার একই জায়গায়, তো এই 2 জন আবার মোটামুটি ভালোই মাছ পেয়েছেন। ওরা আসতেছেন, আস্তে আস্তে এই যে সুরির কাছে যখন আসছেন তখন ওনারা দেখেন, 2 জনই দেখেন একটা মহিলা দাঁড়িয়ে আছে। ওই মহিলাটা হুট করে বলে ওঠে, হ্যাঁ রে জাহিদুর, মাছ তো ভালোই পেয়েছিস, আমাকে একটা দে না। তখন এই জাহিদুল ভাই বলে ওঠেন, মাছ দেবো মানে, এত কষ্ট করে ধরলাম আর তোমাকে দেবো মানে, ফালতু কথার জায়গা পাও না না। তো এই নিয়ে এই মহিলা আর জাহিদুল ভাইয়ের সাথে কথা কাটাকাটি শুরু হয়। এদিকে হয় কি, জাহিদুল ভাইয়ের সাথে যে আসছে সে আবার জাহিদুল ভাই যে কথা কাটাকাটি করতেছে, এই লোক তো বুঝতে পারছে ঘটনাটা কি হচ্ছে। সে যে বলবে রে জাহিদুল এটা কিন্তু মানুষ না, এই সাহসও পাচ্ছে, এই যে দৌড়ে চলে যাবে এই সাহসও পাচ্ছে না। সে জাহিদুল ভাইয়ের হাত শক্ত করে ধরে খালি টেনে সামনে নেওয়ার চেষ্টা করছে, আর বলছে এই থাম থাম, চল তো বাড়িতে যাই, আর মাছ চাইলে দিয়ে দে, তো এত ঝামেলা করিস না। কিন্তু জাহিদুল ভাই এই লোকটার কোনো কথা না শুনে ওই মহিলাকে সমানে গালমন্দ করেই যাচ্ছে, আর ওই মহিলাও তার সাথে তর্কাতর্কি করেই যাচ্ছে। তো এখানে একটা কথা, সেটা হচ্ছে যে একটা পর্যায়ে হয় কি, ওই মহিলাটা সরে চলে যায়। সরে চলে যাওয়ার পর যখন জাহিদুল ভাই আরেকটু সামনের দিকে এগিয়েছেন, হঠাৎ করে ওই মহিলা সামনে চলে আসে। তখন ওই মহিলাটা বলে, রে জাহিদুল, এটা কিন্তু সেই সুরি, জানিস তো, আমারে চিনতে পারছিস আমি কে? এতক্ষণ তো সাধারণ মহিলা মনে করে খুব কত কত কথা বললি আমারে, দে এখন মাছ দে। তখন জাহিদুল ভাই পেয়েছেন এমন ভয়, ওনার সাথে তো আরেকজন আছে, উনিও তো ভয় পেয়েছেন মারাত্মক। জাহিদুল ভাই তখন ওরে আল্লাহ রে বলে দিয়েছেন এক দৌড়, আর ওনার সাথে যে আছে উনিও তো তার হাত চেপে ধরে রাখছেন, 2 জনই দৌড় লাগিয়েছেন। তো দৌড় দিয়ে যখন ওই এলাকা পার হয়েছেন ওনারা 2 জনই, প্রথম যে বাড়িটা, ওই বাড়িটার উঠোনে গিয়ে ওনারা 2 জনই চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। ওই বাড়ির লোকজন বের হয়ে আসছে, বলে কি হয়েছে? তখন বলে এই ঘটনা। তখন ওই বাড়ির লোকজন বলতেছে যে মাছ চেয়েছে, তুমি মাছ দাও নাই, তোমার ব্যাগে মনে হয় একটা মাছও নাই, খুলে দেখো। সত্যি জাহিদুল ভাই দেখেন যে একটা মাছও নাই। অনেক সময় শোনা যায় যে মাছের মাথা রয়েছে, কাটা পড়েছে, কিচ্ছু না, মানে মাছই নেই। কি আর করা, এত রাত পর্যন্ত মাছ ধরার জন্য যে কষ্ট করে সবই বৃথা গেল। ওই বাড়ির কয়েকজন লোকজন মিলে এই জাহিদুল ভাই আর ওনার সঙ্গীকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসেন। তো এটা তো গেল একটা ঘটনা। একবার হয় কি, এই 8 টাকা গ্রামের একটা ছেলে, তার নাম হচ্ছে তানজিম। এই তানজিমের বাবা চটপটি, ফুচকা, ঝালমুড়ি এগুলোর ব্যবসা করতো। বিভিন্ন মেলা বা বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে এগুলো উনি বিক্রি করতেন। একবার এই তানজিমের বাবা হিন্দু সম্প্রদায়ের একটা যজ্ঞ অনুষ্ঠানে গিয়েছেন এগুলো বিক্রি করতে। তো দেখা গিয়েছে যে উনি বিক্রি করছেন, বেশ ভালোই বেচা কেনা হচ্ছে, কিছু মাল কম পড়ে গেছে। এই মালগুলো লাগবে, মানে আবশ্যিকভাবে লাগবে, তা না হলে উনি আরও বেচা কেনা করতে পারবেন না। তো এটা কিন্তু অল্প কিছুদিন আগের ঘটনা, এখন যেটা বলছি। তো উনি ফোন করে তার ছেলেকে বলছে যে এই বাবা এই মালগুলো দিয়ে যা। তখন ওনার ছেলে আবার বাইসাইকেল চালিয়ে বাসা থেকে এই মালগুলো নিয়ে ওনাকে দিয়ে আসছেন। তো তখন সন্ধ্যা হয়ে গেছে আর কি। এদিকে বেচাকেনা ভালোই হচ্ছে। তানজিম ভাইয়ের বাবা বলছেন যে বাবা তানজিম, আমার সাথে কিছুক্ষণ দোকানদারি কর। কারণ বাবা একা পারছেন না, একটু কষ্ট হয়ে যাচ্ছে। বেচাকেনা ভালো হচ্ছে, বেচাকেনা ভালো হলে তো সবার জন্যই ভালো, ওনার পরিবারের জন্য ভালো। তখন তানজিম ভাই ওনার বাবার সাথে দোকানদারি করতে করতে রাত 9:30 বা 10টা এরকম একটা সময়ের আশেপাশে ঘড়ির কাঁটা চলে আসে আর কি। তখন তার বাবা বলেন যে বাবারে তুই এখন বাসায় চলে যা, আমি আরও বেচা কেনা তো করবো, আর এই অনুষ্ঠান শেষ হতে হতে রাত 3টা 3:30 বেজে যেতে পারে, আমি আর বাসায় যাব না, অত রাত্রেবেলা বাসায়ও আসবো না, আমি এখানেই থাকবো, সকালবেলা বাসায় যাব, তুই এখন বাসায় চলে যা। তখন তানজিম তার বাইসাইকেল নিয়ে বাসার দিকে রওনা দিয়েছেন। তো আস্তে আস্তে এই সুরির কাছে যখন আসছেন, সে দেখে কে যেন একটা দাঁড়ানো। তখন তানজিম কি করেছে,
তার যে স্মার্টফোনটা রয়েছে, স্মার্টফোনের আলোটা সামনের দিকে যখন ধরেছেন কে এটা দেখার জন্য, তখন দেখে তাদেরই এলাকার একটা ছেলে দাঁড়ানো, তার নাম হচ্ছে আব্দুল কাদের। তানজিম বলে, রে কাদের, এখানে দাঁড়ায় আছিস কেন, বাসায় যাবে? আয় আয়, সাইকেলের পিছনে বস, আমি নিয়ে যাই। তখন নাকি এই আব্দুল কাদের বলে, আমি তো বাসায়ই আছি, তুই আয় আমাদের বাসায়। তখন তানজিম বলে, আরে বেটা মজা করিস না, রাত অনেক হয়েছে, তুই আসলে আয়, নাহলে কিন্তু আমি গেলাম। এই বলে তানজিম কিন্তু সাইকেল চালিয়ে সামনের দিকে রওনা দিয়েছেন। তো ওই জায়গাটা পার হয়ে যখন লোকালয়ে আসছেন, ওই এলাকায় একটা দোকান আছে, ওই দোকানটাকে সবাই হাসানের দোকান নামে চিনে থাকেন আর কি। তো ওখানে দেখছেন যে ওখানে বসে আছেন রোমান, এই যে আমাদেরকে যিনি ঘটনা পাঠিয়েছেন, রোমান, আব্দুল কাদের, মিরাজ, নাইম, এরা বসে আছেন, এরা বসে বসে ফ্রি ফায়ার গেম খেলছে। তখন তানজিম এসে বলে, রে কাদের, তুই আমার আগে আসলি কী করে? তখন কাদের বলে, আমি তোর আগে আসলাম মানে, আমি তো অনেক আগে থেকে দোকানে বসে আছি, সেই হিসাবে তোর আগে আসছি। তখন তানজিম, আরে না, তোরে দেখলাম ওই সুরির ওখানে, কথাও বললাম। তখন তো এই যে রোমান ভাই সহ সবাই অবাক হয়ে বলতেছে, আরে কী বলিস তুই, ও তো সন্ধ্যা থেকে এখানে, আমরা তো এখানেই আছি, আমরা এখানে বসে গল্প করছি, গেমস খেলছি। তখন ওই আব্দুল কাদেরও বলছে যে আমিও তো কোথাও জানি, আমি তো এখানে আছি। তখন তো সবাই বুঝতে পারছেন যে এই তানজিম কোনো খারাপ কিছুর খপ্পরে পড়েছিল। তবে আল্লাহর রহমতে তানজিম ভালোভাবেই ফিরে আসতে পেরেছে। তো কয়েক বছর আগের কথা, একদিন দুপুরবেলায় যে রোমান ভাই সহ আরও বেশ কয়েকজন মিলে চিন্তা করলেন যে এই গরমে ওনারা আম মাখিয়ে খাবেন। সেই কথা মতো ওনারা 13 থেকে 14 জন মিলে এই সুরিতে গিয়েছেন আম খেতে। ওখানে আম গাছ আছে, তো ওখানে তো একটা আম গাছ না, অনেকগুলো আম গাছ আছে। তখন কিন্তু কাঁচা আম আর কি ধরেছে এমন একটা সময়। এদিকে বাসা থেকে ওনারা গামলা, তারপর দা, কাঁচামরিচ, লবণ সব কিছু নিয়ে গিয়েছিলেন আর কি। তো ওনাদের সাথে হোসেন নামে একটা ছেলে ছিল। এই ছেলেটা ছিল গাছে ওঠায় খুবই পারদর্শী। এমন কোনো গাছ নাই যে গাছে ও তরতর করে উঠতে পারে না। যদি গ্রামের মধ্যে 2-4 জন লোকের কথা বলা হয় যারা গাছে ওঠায় খুবই পারদর্শী, তার মধ্যে হোসেন একজন। তো হোসেনকে সাথে নিয়ে গেছেন। একটা আম গাছ দেখিয়ে হোসেনকে বলা হলো, এই আম গাছে ওঠ। তখন হোসেন আম গাছে উঠলো, 2 কি 3টা আম ছিঁড়ে নিচে ফেলেছে। এমন সময় ধপাস করে হোসেন গাছ থেকে নিচে পড়ে যায়। নিচে পড়ে পা ভেঙে যায়, হাত ভেঙে যায়। তখন ওনারা তো সবাই মিলে ধরাধরি করে ফকিরহাট এই উপজেলা হসপিটাল যেটা, সেখানে নিয়ে যান। তাকে ব্যান্ডেজ করা হয়। হসপিটালে যে চিকিৎসাটা ছিল, প্রথমে তো এক্স রে করা হয়েছে, তারপর ব্যান্ডেজ করা হয়েছে। তো এই ব্যান্ডেজ করানোর পর তাকে বাসায় নিয়ে আসা হয়। তো বাসায় নিয়ে আসার পর এতক্ষণ কিন্তু কিছু জিজ্ঞেস করেন নাই। এরপর সবাই বলছে, রে হোসেন, তুই গাছ থেকে পড়লি কীভাবে? তখন হোসেন বলে যে সে যখন 2টা আম নিচে ফেলেছেন, তখন কে যেন তার কানের কাছে এসে ফিসফিস করে বলছে, এই বাটা এখনই চলে যায় এখান থেকে। তখন নাকি হোসেন চিন্তা করছেন এটা তার মনের ভুল, কিন্তু পরের বার নাকি আবারও কানের কাছে এসে বলছে, এই তোকে না চলে যেতে বললাম, গেলি না? তখন নাকি হোসেন ঘাটটা ঘুরিয়ে নিচে এই যে রোমান ভাই সহ যারা আছেন তাদেরকে কিছু বলবেন, এমন সময় তার বুকের উপর মনে হলো কে সজোরে যেন লাথি দিল, আর তখনই সে নিচে পড়ে যায়। তো যাই হোক, আল্লাহর রহমতে হোসেনের হাত পা তো ঠিক হয়ে যায় মাসখানেকের মধ্যে। কিন্তু এরপরে এই যে রোমান ভাই সহ ওনার বন্ধুবান্ধবরা কেউই কিন্তু আর কখনো আম খাওয়ার জন্য ওই সুরির আম গাছের দিকে চোখ তুলেও তাকান নাই। রোমান ভাই বলেন যে এটাই ওনাদের প্রথম যাওয়া ছিল, আর এটাই ওনাদের শেষ যাওয়া। ওনারা বন্ধুবান্ধবরা কেউই আর ওই সুরিতে যান না। আর এই সুরির এখানে ভয় পায় নাই, ওনাদের গ্রামে এমন লোক কমই আছে, কি ছোট বড়, কি বৃদ্ধ, প্রায় লোকই ভয় পেয়েছেন ওখানে। কোনো মহিলা যদি একা একা আসে দিনের বেলাতেও নাকি মনে হয় যে কেউ তার পিছু নিয়েছে, এমন একটা অবস্থা। পুরুষ লোক হলে পারে এরকমটা কম হয় দিনের বেলাতে, যে মহিলা মানুষ একা একা আসলে এই সমস্যাটা কিন্তু দিনের বেলাতেই হয়। এরকম নাকি অসংখ্য ঘটনা রয়েছে এই সুরিকে কেন্দ্র করে। তো আমরা তো এটার লোকেশনও বিস্তারিতভাবে বলে দিয়েছি, কেউ চাইলে ওই জায়গায় গিয়ে দেখে আসতে পারেন ওই জায়গাগুলো। আর রোমান ভাই বলেছেন যে উনি সুরির ছবি এবং ভিডিও খুবই তাড়াতাড়ি আমাদেরকে পাঠিয়ে দেবেন, ইনশাল্লাহ আমরা সেগুলো আমাদের পেজ এবং গ্রুপে আপলোড করব। ধন্যবাদ জানাচ্ছি রোমান ভাইকে। আর আমাদেরকে আরও একজন ঘটনা পাঠিয়েছেন যিনি, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আপনার কাছ থেকে এবং আপনাদের কাছে আরও অনেক ঘটনা পাবো। রাশেদ সরোয়ার ভাই আর রোমান ভাই, আপনাদের দুজনকে স্পেশাল থ্যাঙ্কস জানাচ্ছি, কারণ আপনারা গ্রাম কেন্দ্রিক দারুণ 2টো ঘটনা পাঠিয়েছেন।
প্রিয় লিসেনার্স, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এপিসোডটি ধৈর্য ধরে পুরোটা সময় আমাদের সাথে থেকে উপভোগ করার জন্য। আজকের এপিসোড থেকে বিদায় নিব। আগামীকাল আফনান্স ইউটিউব চ্যানেলে ফেয়ার উইথ টুয়েসডে এপিসোডে নতুন আরও একটি ঘটনা শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম।